যখনই কোনো একটা ট্রেন্ড আসে তখন ওইটার সাথে একটা অ্যান্টি ট্রেন্ডও পপুলার হওয়া শুরু হয়। যে ধরো অনেক হাসল কালচার, একই সাথে আমি কোনো কাজকর্ম করব না, আমি মাসে 2 দিন জঙ্গলে যাওয়া বসে থাকবো, এই কালচার। তা দুইটা, বা অনেক মোবাইল নিয়ে বসে থাকবো আমি সারাদিন, আবার একই সাথে মোবাইল ফ্রি লাইফ, বা ওই যে নো ফোন, বা এই টাইপ জিনিসপত্র যেগুলো আসলে ফোন না, বা ওই যে কি বলে নন স্মার্টফোন, এই টাইপ স্টার্ট আপ অনেকগুলো দাঁড়ায় যায় একই সাথে সাথে। সো কালচার এবং অ্যান্টি কালচার একসাথে যায়, এবং এই থিসিসের উপর ভিত্তি করে অনেকগুলো বিজনেস দাঁড়াইছে, যারা এই কনসেপ্টটাই ওদের মেইন বিজনেসের এক লাইনের বিজনেস প্ল্যান, যে আমরা ডিজিটাল যেহেতু অনেক পপুলার, আমরা নন ডিজিটাল ফরম্যাটে যাই কাজকর্ম করব। আমি তোমাকে পরপর কয়েকটা এক্সাম্পল দিই, প্রত্যেকটা এক্সাম্পলই একই ফিলোসফির ওপরে। সো মানুষ যারা দেখতেছেন তাদের বুঝতে সুবিধা হবে, বাট আমি প্রত্যেকটা একটু একটু করে ব্যাখ্যাও করব। এইটা যেটা আপনার স্ক্রিনে দেখতেছেন, এই কোম্পানিটার নাম হইলো গিয়ে, সো এই কোম্পানির ফাউন্ডারের নাম হইলো ডেভিড ভায়ারগার্ডস। কোম্পানিটার নামও davidvairgads.com, বাট যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের নাম হলো স্কেয়ার মেইল। এই জিনিসটা যেটা করে সেটা হলো, আপনি যদি এখানে সাবস্ক্রাইব করেন 107 ইউরো, সস্তা না একদমই। উনি যেটা করে, উনি প্রত্যেক মাসে 2টা চিঠি পাঠায় আপনার বাসায়, এবং চিঠির ভিতরে একটা হরর স্টোরি লেখা থাকে। যে হরর স্টোরিটার মেইন ক্যারেক্টার হন আপনি। সো আপনি যদি সাইন আপ করেন তাহলে আপনার কিছু ডিটেল নেয়, নাম ধাম হাবিজাবি, এবং তারপরে উনি উনার মতো করে, উনি একজন রাইটার, উনি যেটা করে, উনি এরকম ভাবে স্কেয়ার লেটার লেখে, এবং মাসে 2টা করে, বছরে 24টা পাঠায়। বছরে 24টার জন্য আপনার সাবস্ক্রাইব করতে টাকা খরচ হয় 107 ইউরো। মেইন কনসেপ্টটা হলো, সো উনার আইডিয়াটা তো আছেই, বাট মেইন যে হাইপোথিসের উপরে এই বিজনেসটা, এবং আরো যে কটা আমি এক্সাম্পল দিব ওই কটা, সেটা হলো গিয়ে আমরা ডিজিটালি কিছু দিব না, আমরা চিঠি পাঠাবো, কারণ এখন আর মানুষজন চিঠি টিঠি অত পায় না। আরেকটা এক্সাম্পল দিই আমি তোমাকে, সিমিলার এগেইন। এটা হলো, এই কোম্পানিটার নাম হলো ontheCase.co, এবং ওরা যেটা করে, ওরা প্রত্যেক সো তুমি ওদের বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান আছে, বাট মেইনলি ওরা যেটা করে সেটা হলো, ওরা তোমাকে একটা চিঠি দিবে, যেই চিঠির মধ্যে একটা কেস থাকবে, যেই কেসটা তোমার সলভ করতে হবে। এগেইন ফিজিক্যাল লেটার আসে বাসার মধ্যে, একটা ডিটেকটিভ টাইপ জিনিসপত্র যারা পছন্দ করে তাদের জন্য বানানো। একটা চিঠি দিবে, যেই চিঠির মধ্যে কিছু ক্লু দেওয়া থাকবে, একটা কেস ফাইল দেওয়া থাকবে, এবং কিছু অল্প স্বল্প এভিডেন্স দেওয়া থাকবে, এবং আপনার পরিবারের সাথে মিশে, বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে মিশে, বা বন্ধু বান্ধবদের সাথে মিশে ওই কেসটা সলভ করতে হবে। এগেইন প্রত্যেক মাসে একটা পাঠায়। আরো একটা এক্সাম্পল দিই আমি তোমাকে, এগেইন সিমিলার কনসেপ্টের উপরে। এই কোম্পানিটার নাম হইলো detectiveforaday.com, এবং নাম শুনে সবাই বুঝতে পারতেছে সিমিলার কেস। এই যে একটা ডিটেকটিভ কেস পাঠায়, আপনি হবেন ডিটেকটিভ, এবং ওরা যে বিভিন্ন ধরনের মার্ডার অন আ লাক্সারি ইয়ট, মার্ডার অন দ্য ওয়ার্ল্ড ট্যুর, মার্ডার এই জায়গায় সেই জায়গায় হাবিজাবি, চিঠি আসবে আপনার বাসায়। চিঠি এরকম একটা ফাইল আসবে, ফাইলের ভিতরে নিউজ পেপারের কাটিং টাটিং অনেক কিছু থাকবে। আপনি ওগুলা দেখে খুঁজে বের করার চেষ্টা করবেন যে অ্যাকচুয়াল মার্ডারার কে ছিল। এবং সব কয়টা বিজনেসই অ্যাকচুয়ালি সিমিলার কনসেপ্ট, যে সবাই যেটা করতেছে সেটা হলো, লেটার, আমি বাসায় আপনার চিঠি পাঠাবো, আমি ডিজিটালি কিছু ডেলিভার করব না, এই কনসেপ্টের উপর ভিত্তি করে। তো আমরা একটা এরকম জিনিস করছিলাম এমিরেল্ড ডায়েরি থেকে, যেটা আমরা প্রজেক্ট 2024 এর জন্য যে কোর্সটা আমরা বানাচ্ছি, ওই কোর্সটার ভিতরে। এবং এখানে আমরা বলছিলাম যে আমরা বাচ্চা কাচ্চাদের, এটা আমার ওয়েবসাইট, বাচ্চা কাচ্চাদের আমরা প্রত্যেক মাসে, যদি সে 5 ইউরো পার মান্থ সাবস্ক্রিপশন ফি দেয়, তাহলে প্রত্যেক মাসে আমরা তাদেরকে একটা করে চিঠি পাঠাবো, যে চিঠির মধ্যে আয়ারল্যান্ডের কোনো একটা হিস্টোরিক ব্যাপার বলা থাকবে। এই যে এগুলো কিন্তু আমার হাত, সো আমি তুলছি এই ছবিগুলা প্রিন্ট করে টরে। তো প্রত্যেক মাসে আমরা যেটা করি, আমরা আয়ারল্যান্ডের কোনো একটা জায়গা নেই, কোন একটা জায়গা নিয়ে ওই জায়গার ডিটেল বেসিক্যালি চ্যাট জিপিটি কে দিয়ে বলি যে ইমাজিন আই এম আ 5-year-old এন্ড দেন রাইট একটা ছোট্ট ব্লার্ব অ্যাবাউট দিস স্পেস, এবং তারপরে চ্যাট জিপিটি লেখে। এরপরে আমরা একটা ডিজাইনারকে দিই, ডিজাইনার পিছনে ইলাস্ট্রেটরটা বানায়, ইলাস্ট্রেশনটা বানায়, তার উপরে আমরা এটা পেস্ট করি, পেস্ট করে তারপরে যে পাশে আমার একটা প্রিন্টার আছে, প্রিন্ট দিই, তারপর পাশ থেকে খাম নেই, এটা পাঠাই। অলরেডি 13-14, খুব বড় বিজনেস, 13-14 জন। যে এটা ছবিটাও আমার তোলা, যে পিছনে যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা রেখে, পিছনে গাছটা রেখে ছবি তোলা। এগুলো গত মাসের শিপিং এর। তো গত মাসে 5টা করছিলাম, এই মাসে 12টা করবো। টোটাল এখন পর্যন্ত আমাদের 12টা সাবস্ক্রাইবার আছে। এগেইন সেম আইডিয়া, মানুষজনকে ফিজিক্যাল চিঠি পাঠানোর আইডিয়া, উপরের বিজনেস লেয়ার পরিবর্তন হচ্ছে, বাট ফান্ডামেন্টাল আসলে সেম। এটা বাংলাদেশে আই থিঙ্ক একটা ইজি হ্যাক উঠবি, ভূত এফএম এর গল্পগুলো নিয়ে, রাসেল ভাইয়ের গল্পগুলো নিয়ে আই থিঙ্ক ডিকোড করাটা খুবই ইজি হবে।
নাইস। সো আপনি জাস্ট ফেস, আই থিঙ্ক অলসো এটাতে কমিউনিটি বিল্ড করা কিন্তু ইজি হবে, বিকজ আপনি একসাথে বললেন দেন দে সে যে আচ্ছা না আমার থিওরি হচ্ছে এটা, অন্যজন 5 ইয়ার ওল্ডস এর জন্য না বাট বড়দের জন্য একটা কমিউনিটি বিল্ড করা কিন্তু খুবই জোস হবে, বিকজ ওরা মিস্ট্রি এন্ড দেন থিওরি দিবে নিজেদের মধ্যে। ট্রু। বাংলাদেশে একটা কোম্পানি ছিল যারা ওই যে একটা বিজনেস আছে না যে তোমাকে এক রুমের মধ্যে আটকায় দেয়, তারপর ক্লু দেখে টেকে বেরোয় আসতে হয় রুমের ভিতর থেকে হ্যাঁ হ্যাঁ, চার মেজ পাঁচজন। গুলো আর কি। হ্যাঁ হ্যাঁ, সো ওইরকম একটা বিজনেস বাংলাদেশে ছিল বাট বন্ধ হয়ে গেছে। তো হ্যাঁ। মাঝখানে একটা টাইম গেছিল যখন আমি ভাবতেছিলাম এরকম একটা, যেহেতু আমরা আমাদের একটা জায়গা ছিল, so ভাবতেছিলাম এরকম একটা বিজনেস করবো, তখন আমি দেখতেছিলাম যে আগে বাংলাদেশে কেউ করছে নাকি, করলে বন্ধ কেমন চলছে, হুম তো ওনারা বন্ধ হয়ে গিয়েছিল। আমার ধারণা এখনো এরকম একটা বিজনেস বাংলাদেশে দাঁড় করানো সম্ভব, যেখানে 4-5টা ব্র্যান্ডের সাথে মিলায়ে একটা স্ক্যাভেঞ্জার্স হান্ট টাইপ জিনিস বানানো যাবে, যে আপনি আমার ওয়েবসাইটে চাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পরে আপনাকে আমি একটা ফাইল পাঠাবো আপনার বাসায়, যে ফাইলের ভিতরে 20টা ক্লু থাকবে। 20টা ক্লুর মধ্যে একটা ক্লু হবে যে আপনার ওই যে পিৎজা বার্গে যে একটা পিৎজা খাইতে হবে, খাওয়ার সময় এই কথাটা বললে আপনাকে পিৎজা বার্গের মানুষটা একটা এই জিনিস দিবে। তারপরে আপনার ফাড়ি ঘরে যায়, মানে বিভিন্ন 5-6টা ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট করে এরকম একটা প্ল্যান বানাইতে হবে। ব্র্যান্ডগুলোর লাভ, ব্র্যান্ডগুলোর ফুটফল বাড়লো, সো ব্র্যান্ডগুলো কিছু ফ্রি ট্রাফিক পাইলো, এবং জিনিসটা ইন্টারেস্টিং হইলো, এক্সপোজারও পাইলো ব্র্যান্ডগুলো, এবং 5-6টা জিনিস করার পরে যখন ফাইনালি ওই রিভিলটা হইলো, স্ক্যাভেঞ্জারটা গুপ্তধনটা যখন মানুষ পাইলো, সেটা মাইট বি একটা ধরো পুরস্কার বা টাকা বা কোনো একটা ইন্টারেস্টিং কিছু, যাতে এটা ওয়ার্থ ইট হয় ওনার এই টাকাটা খরচ করাটা। তো এরকম একটা বিজনেস আমার ধারণা এখনো বাংলাদেশে দাঁড় করানো যায়, জাস্ট 5-6টা ব্র্যান্ড মিলায় করতে হবে। বেশিরভাগ ব্র্যান্ডই আমার ধারণা রাজি হবে এরকম জিনিসপত্র করতে। হ্যাঁ, ইজি হবে বিকজ ইটস এ নো ব্রেইনার ফর দেম। আপনার কামিং ব্যাক টু দ্য লেটার, ওইটা লেটার প্রিন্ট করতে কত টাকা লাগে? লেটার আমার বাসায়, so এটা A4 পেপারে প্রিন্ট হয়। হ্যাঁ লেটার প্রিন্ট করতে আসলে তেমন কোনো খরচ হয় না, শিপিং করতে 1 ইউরো লাগে। এবং হ্যাঁ, লেটার প্রিন্ট করতে আমি আসলে ঠিক শিওর না, কারণ আমি তো 300টার A4 পেপারের বক্স কিনি, ওই দেন তো কত টাকা কালার হিসাব করি আমরা ইকোনমিক্স, বাট ধরে নিলাম তিন তিন এক ইউরো ইউরোর কম হবে, $1 বা 1 ইউরোর কম ইউরো হবে প্রিন্টিং থাকবে আর কি খরচ। আপনার। হ্যাঁ, আমার থাকবে ধরো 2 বা 3 ইউরো থাকে আমার ধারণা। Yeah. সো খুব আহামরি প্রফিট হয় এরকম না। সেম ডিজাইনই সবার কাছে যায়, সো ডিজাইন কস্ট আসলে অত বেশি না, But একবার at বানায় ফেলে scale সব this বাঁচে। will be অ্যাট crazy. স্কেল হ্যাঁ 1,000 মানুষের কাছে যদি পাঠানো যায়, সেই ক্ষেত্রে মাসে 5,000 ইউরোর মতো আসবে, সো তখন লাভ হবে। হুম। এবং আর যেহেতু সাবস্ক্রিপশন, সো একবার কাস্টমার অ্যাকোয়ার করলে ওই বাচ্চাটা দেখা যায় যে 3-4 বছর হয়তো থেকে যাবে। এক্স্যাক্টলি এন্ড মেবি উইথ এভরি ইয়ার ওর বার্থডে সময় একটা ক্রেজি হ্যাঁ, কিছু পাবে, এন্ড দেন উইথ হিজ এজ ইট গেটস বেটার। সো ইয়া। এরকম লেটারের বিজনেসের আরো অনেক এক্সাম্পল আছে, আপনারা যারা শুনতেছেন তারা আরো যদি গুগল টুগল করেন, অনেক ভ্যারিয়েশন আছে, সবকটাই সেম কনসেপ্টের উপর, যে আমি আপনার বাসায় চিঠি পাঠাবো। তো অনেক 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 ভ্যারিয়েশন আছে এটার। জিনিস এখন যেটা বাইরে বেশি পপুলার হচ্ছে, যেটা বাংলাদেশে ভেরি সুন পপুলার হবে, অলরেডি আমরা এটার ইম্প্যাক্ট দেখতেছি, হচ্ছে ফাউন্ডার ফেসিং ব্র্যান্ডস। সো ফাউন্ডার ফেসিং ব্র্যান্ডস কি? বেসিক্যালি আপনার একটা পেজ থাকবে, যেটা হচ্ছে ধরেন গরু.com। সো গরু.com-এ আপনি গরু বেচতেছেন, ডিরেক্ট প্রোডাক্টস, বাট দেন একটা ফাউন্ডার ফেসিং চ্যানেল থাকবে, যেটা হচ্ছে খালিদ ফারহান গরু কথার কথা। সো ওইটাতে আপনি স্টোরিটা বলতেছেন এন্ড ইউর ডেভেলপিং অ্যান ইমোশন, যে আচ্ছা আপনি গরু এখান থেকে কিনছেন, এখান থেকে রিসেল করতেছেন, আপনার গরু এক হাট থেকে আরেক হাটে আনতে আপনার 10,000 টাকা খরচ হয়েছে, আপনি মার্জিনস চিন্তা করছেন। সো বেসিক্যালি অ্যাকচুয়ালি তো ইন্টারনেটে আসলে প্রোডাক্ট সেল হয় না, বাংলাদেশে এটা বেশি, বাট বেসিক্যালি মানুষ জার্নিটা দেখতে চায় আর স্টোরিটা দেখতে চায়। সো প্রত্যেকটা ব্র্যান্ডের একটা স্টোরি থাকলে কনভার্সন রেটস অনেক হাই থাকে। আমরা কি নিয়ে স্ট্রাগল করি ই কমার্সে, হচ্ছে অ্যাডস এ কনভার্সন রেটসটা বাড়ানো, রাইট? সো যখন আপনি একটা ফাউন্ডার ফেসিং ব্র্যান্ড করবেন, মানুষের ট্রাস্টটা অনেক বেড়ে যাবে, যে আচ্ছা ঠিক আছে ওর স্টোরিটা তো দেখছি, ক্রেডিবিলিটিটা অনেক বেড়ে যাবে। আপনি যখন এখন একটা বিজনেস মিটিং এ যান, আপনার উপর ট্রাস্টটা অনেক হাই থাকবে, বিকজ আপনি সোশ্যাল মিডিয়াতে আছেন, রাইট? সো আপনি স্ক্যাম করতে চাইলেও পারবেন না, বিকজ আপনার স্টেকস অফ ওয়েল, স্ক্যামিং কোয়েশ্চেনেবল কোয়েশ্চেনেবল। থাকলে ডিফারেন্ট। বাট আমার ক্ষেত্রে এটা পার্সোনালি আমারও যেটা হয়েছে, যখনই আমাকে কেউ মিটিং এ চিনে যায়, ইমিডিয়েটলি ট্রাস্ট জিনিসটা চলে আসে ওদের উপর, যে আচ্ছা না একে তো বিশ্বাস করা যায়। যেরকম যেরকম ফ্যাক্টরিতে যখন অনেকজন অর্ডার দেয়, অনেকে মনে করে যে, অনেকে মনে করেন অনেকে সেটা হয়েছে যে টাকা নিয়ে আর খোঁজ নাই। এমন না যে আমরা পারফেক্ট, আমাদেরও অনেক অর্ডার যে মেস আপ হয়, বাট আমরা অ্যাটলিস্ট রিফান্ড করে দিই। কারণ আমার দিন শেষে একটা ভয় আছে যে
আমার ক্রেডিবিলিটির একটা ব্যাপার আছে। সো যখন ফাউন্ডার ফেসিং ব্র্যান্ডস করেন তখন যেটা হয়, এক, আপনার অ্যাডস খুব ভালো পারফর্ম করবে, মানুষের ট্রাস্টটা বেড়ে যাবে, এন্ড মানুষ একটা স্টোরির পার্ট হবে, সো আপনি একটা কমিউনিটি বিল্ড করতে পারবেন। আর এখন নেক্সট ফেজ অফ অনলাইন সেলিং ইজ কমিউনিটি বেসড বিজনেসেস। তো আপনি যখন একটা স্টোরিতে পার্ট হবেন, যেরকম লেটস সে ফারহান ভাইয়া প্যাসিভ জার্নাল কিভাবে বিল্ড করতেছে, রাইট? মোটামুটি অনেকেই দেখছেন, এটা নিয়ে কথা বলছেন। তো আমি পার্সোনালি এটা করতেছি এখন। আমি একটা আহ, মানে একটা বিজনেস শুরু করছি যেটাতে আই অ্যাম দ্য ফেস, বিশাল ফ্যাক্টরিতে আই অ্যাম দ্য ফেস, এন্ড আমি স্টোরিটা বলা শুরু করব। সো এটার একটা এক্সাম্পল দিই। সো আমি যদি একটু স্ক্রিন শেয়ার করি, সো ট্রিকো নামে একটা ব্র্যান্ড আছে, আপনি কি শুনছেন ট্রিকোর ব্যাপারে? না, আচ্ছা, ইউর টু ওল্ড ফর ইট প্রবাবলি, বাট ট্রিকো হতে পারে। হচ্ছে বেসিকলি একটা, এটা হচ্ছে ট্রিকোর চ্যানেল। It has around 81.5k followers. This brand is crushing it. And এটা হচ্ছে ওর ফাউন্ডারের পেজ আর কি। সো এখানেও কি করে, ও এরকম স্টোরি বলে। সো এই যে এখানে এসে ও মাস্ক পরা থাকে, এন্ড দেন ওদের আমি ওয়েবসাইটটা, এখন আর, তুমি কি অন্য কোনো ট্যাবে চলে গেছো? ও ওকে, সরি, হ্যাঁ, হ্যাঁ, এখানে এখন হচ্ছে, দেখছি। এটা হচ্ছে ফাউন্ডারের চ্যানেল, এটা হচ্ছে হ্যাজ 116k followers. সো এখানে ডে ইন লাইফ অফ 25-year-old. সো দেখেন ও কিন্তু ক্রেডিবিলিটি বাড়ছে। সো ওদের হুম, স্ট্র্যাটেজিটা কি ছিল, খুবই সিম্পল। ওর ওয়েবসাইটটা লক, ওর ওদের ওয়েবসাইটে আপনি যখন তখন পারচেজ করতে পারবেন না। ওদের কমিউনিটিতে ওদের একটা কিছু কিছু ড্রপস হয়, আর ওই ওয়েবসাইটের পাসওয়ার্ড দিয়ে রাখে, অ্যান্ড দেন ওয়েন এভার ও কোনো ড্রপ লঞ্চ করে, ও ওই পাসওয়ার্ডটা খুবই লিমিটেড টাইমের জন্য ছাড়ে, অ্যান্ড এভরি ড্রপে দে সেল আউট। সো ট্রিকো একটা ব্র্যান্ড যেটা ইউ গ্যাস শুড চেক আউট। এখানে যদি দেখেন নাইস। প্রচুর রিল দিয়ে কিভাবে বিল্ড করতেছে, কি কালার চুজ করতেছে, এখানে ও যে ইভেন যে অফিসে ট্রিকো লোগো বসাইতেছে, এটাও অ্যাড করা। সো দিস গিভস আ লট অফ ক্রেডিবিলিটি টু দ্য ব্র্যান্ড। অ্যান্ড আপনি যদি দেখেন ওর ফলোয়ার্স আরো বেশি ওর ব্র্যান্ডের পেজ থেকে। সো ইটস ইনসেইন। বাট আই থিঙ্ক এটা টিকটকে আরো বেশি ফেমাস ওরা, এটা যদিও এখানে হুম, ইনস্টাগ্রামে ছোট। সো ফাউন্ডার ফেসিং ব্র্যান্ডস আর দ্য ফিউচার। ভাই, না, থটস? এগ্রি। তোমার সারা জীবন ধরেই আমরা দেখছি যে একটা ব্র্যান্ডের সাথে একটা মানুষকে অ্যাসোসিয়েট করলে ওই ব্র্যান্ডের লাভ, মানে ট্রেডিশনালি ধরো থামস আপের অ্যাডে সালমান খান আসে, সেম প্রিন্সিপালের উপর ভিত্তি করি, বাট কারণ হইলো একটা এরকম একজন থাকলে যার সাথে মানুষ অলরেডি অ্যাসোসিয়েট, মানুষের সাথে মানুষের অ্যাসোসিয়েট করা সহজ কম্পেয়ার টু একটা কোকের বোতলের সাথে অ্যাসোসিয়েট করা। তো সারা জীবন ধরেই বিভিন্ন কোম্পানি, বিভিন্ন স্টার, মানুষজন, ইনফ্লুয়েন্সার, হ্যান তেন বাট এসব এখন মানুষদের নিয়েছে। ব্যাপারটা হয়ে গেছে ভাই, সালমান খান একটু লার্জার দেন লাইফ, তো ওয়ারেজ ইনফ্লুয়েন্সাররা কিন্তু অতটা বড় না। লাইক, ও আচ্ছা, হুম, ও তো আমার মতোই ছিল, ওকে তো দেখছি আমি বড় হইতে। তো তখন ট্রু, ক্রেডিবিলিটিটা বেড়ে যায়। ট্রু, অ্যান্ড অলসো অনেস্ট না। সো সালমান খানেরটা যখন কেউ দেখতেছে বা সাকিব আল হাসানের অ্যাড যখন দেখতেছে, তখন মানুষ জানে যে ওকে একটা স্ক্রিপ্ট দিচ্ছে, ওর সাথে আসলে এই ব্র্যান্ডের কোনো লেনাদেনা নাই, ও জাস্ট হ্যাঁ, বলতেছে কারণ ও টাকা পাচ্ছে, শেষ, কালকে আর একটা কথা বলবে। বাট রাইট। যখন ফাউন্ডাররা নিজে করে, এবং বাংলাদেশ আসলে অনেকে করতেছে, ধরো পিজা মীর মেহেদি, বার্গারও সালমান করে তারা। মুক্তাদিররা পিজা বার্গের সাথে করতেছে, তারপরে তুমি করতেছো, আমি করতেছি, অনেকেই। এখন আমি আসলে হঠাৎ করে আমি যদি জিজ্ঞেস করি কাউকে যে ৪-৫টা ব্র্যান্ডের কথা বলেন, বেশিরভাগ নাম যেগুলো মাথায় আসে ওগুলো আসলে ক্রিয়েটর লেড ব্র্যান্ডই। যেগুলার মালিকগুলার কথা বা যারা ওই ব্র্যান্ড নিয়ে কথাবার্তা বলে তাদের কথাবার্তা মাথায় আসে যাদের বেশি, ওই ব্র্যান্ডগুলোর কথাই আমার মনে থাকে এখন। Very true, নরমাল very true. ব্র্যান্ডগুলোর কথা তো মনে থাকে না। আর রকমারির ভাইয়াটার নাম ভুলে গেছি। সোহাগ তারপরে ভাই। সোহাগ ভাই, তারপর হচ্ছে আপনার ঘরের বাজার ইজ এ ভেরি হ্যাঁ, গুড এক্সাম্পল, রাইট? সো ক্যামেরার সামনে এসে, অ্যান্ড ইউ ক্যান বি স্মার্ট অ্যাবাউট ইট, যেরকম ট্রিকোতে ওর মাস্ক পরা থাকে। সো ইউ ডোন্ট নো হু দ্য ফাউন্ডার ইজ, সো একটা এলিমেন্ট অফ, মানে হুম, একটা কনফিউশন আছে, যাচ্ছে এটা কে হয়তো ও মাস্ক রিভিল করবে। হুম। সো আই ফিল লাইক ফাউন্ডার ফেসিং ব্র্যান্ডস, যদি আপনার পেড ট্রাফিকে আপনি না নিতে পারেন, কন্টেন্টের থ্রু দিয়ে ইউ ক্যান ডু ইট। গত ২-৩ বছরে, অ্যাকচুয়ালি গত, হ্যাঁ, ২-৩ বছর স্পেসিফিক কোভিড পরবর্তী সময়, বাট ডিউরিং কোভিড অ্যাজ ওয়েল, সো ৪-৫ বছর হবে। এই মডেলটা খুব ভালো কাজ করছে, যেখানে একজন মানুষ একটা অডিয়েন্স বানাইছে এবং তারপরে সেই অডিয়েন্সের কাছে সে একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে গেছে। এবং বাংলাদেশে এটা অনেক হতে দেখছি আমরা। ধরো ডক্টর জাহাঙ্গীর কবির অডিয়েন্স, অ্যান্ড দেন তারপরে নিজের প্রাইম প্রোডাক্ট বা এক্সাম্পল। সার্ভিস। তার এরকম অনেক 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 আছে। ধরো সোহেল তাজ ফার্স্টে বডি বিল্ডিং নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছে, এরপরে উনি ওনার নিজের ফিটনেস সেন্টার বানাইছে। এরকম আর কি, মানে চারিদিকে এরকম অনেক এক্সাম্পল আছে। বাংলাদেশ, ইন্টারন্যাশনালি তো আছেই, ধরো লোগান পল, প্রাইম টাইম, ওসব, বা মিস্টার বিস্ট ফেস্টিভ্যাল, এগুলো তো আমরা জানি। বাট বাংলাদেশেও এরকম অনেক এক্সাম্পল আছে যেগুলায়
একজন মানুষ ফার্স্ট একটা অডিয়েন্স বিল্ড করছেন, দেন তারপরে অডিয়েন্সের কাছে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে গেছে যেটা উনি যেই টপিকে অডিয়েন্স বানিয়েছে ওই টপিকের সাথে মিলে। তো হ্যাঁ, এক্স্যাক্টলি। গুড স্টাফ। এন্ড হ্যাঁ, অনেক আমার খুব ভালো লাগছে এটা। প্লাস আপনি ইটস হ্যাজ টু বি, আগেন আমরা যে ই কমার্স নিয়ে বলছিলাম আরেকটা পডকাস্টে, যে আমব্রেলা অফ প্রোডাক্টস হইতে হবে। যেরকম ঘরের বাজারে আপনি দেখেন উনি তেল বেচতেছে, তারপর চিয়া সিড বেচতেছে, আমরা যে কে বলি জাহাঙ্গীর কবির কিন্তু আমব্রেলা অফ প্রোডাক্টস করতেছে, রাইট? সো আমব্রেলা অফ প্রোডাক্টস করলে ইট মেক্স আ লট সেন্স। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ইটস বেসিকলি এটাও একটা ক্লোদিং, বাট এই ক্লোদিং এর এক্সাম্পলটা দিচ্ছি মেইনলি বিকজ এই নিশটা আমি অনেক বেশি ঘাটি, বাট আমি আরেকটা নিশের এক্সাম্পল দিচ্ছি। সো বেসিকলি এটা হচ্ছে মেন্টাল ইলনেস নিয়ে ওরা কথা বলে, ইটস এ কমিউনিটি। সো হা ক্লোদিং এ আপনি যদি যান, দিস ইজ দ্য ফাউন্ডার, এন্ড ও বেসিকলি ও স্টোরি বলতেছে ট্যাটু করছে ওর হাতে, হাউ হি সাফার্ড, এন্ড দেন ওই কমিউনিটিটাকে ও মার্চ ডিফারেন্ট জিনিস সেল করে। তো এটার কিন্তু এমন না যে ও জাস্ট মেন্টাল ইলনেস এর কথা বলছে and then শুরু হয়েছে, ওর কমিউনিটিটাকে ও সেল করতেছে। সো আই থিংক ইটস ভেরি পাওয়ারফুল। কুল। না তেমন আর কিছু বলার নেই। তোমার মাথায় কি এরকম কোনো, অ্যাকচুয়ালি যদি কেউ এই ধরো গত 5-6 মিনিটে যে কথাবার্তা হইলো, 7 মিনিটে এই কথাটুক শুনে কারো যদি মনে হয় যে হ্যাঁ আমি এরকম একটা প্ল্যানে আমি একটা বিজনেস দাঁড় করাইতে চাই, তাহলে তার আসলে ফার্স্টে কাজ কি? সে কি আসলে বিজনেস দাঁড় করাবে না অডিয়েন্স? কিচ্ছু করবে না, ও শুধু কন্টেন্ট বানাবে। ও কন্টেন্ট বানাবে যেটার ব্যাপারে ও অ্যাকচুয়ালি প্যাশন। বিকজ এখানে জিনিসটা হচ্ছে ইউ ক্যান ব্লাফ। আপনি যদি অ্যাডস না জানতেন, আপনি যদি কোর্স নিয়ে যেটা নিয়ে কথা বলেন না আপনি তো ভিডিও জুবাইর ভাইকে দিয়ে করান, রাইট? কোর্সটা ভিডিও এডিটিং আপনার ওটা নিজে করেন না, বিকজ ইউ আর নট দ্যাট প্যাশনেট, রাইট? ইউ আর প্যাশনেট অ্যাবাউট এসইও এন্ড স্টাফ লাইক দ্যাট। সো মানুষ কিন্তু বুলশিট ধরে ফেলতে পারে। বাংলাদেশেও এখন বুলশিট প্যারামিটারটা অনেক মানে লো। সো আপনি ধরে ফেলতে পারবে ডিটেক্ট করে। সো ইউ হ্যাভ টু বি প্যাশনেট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডোন্ট ফোকাস অন দ্য প্রোডাক্ট ইন দ্য বিগিনিং। আপনি জার্নিটা থ্রু দিয়ে ওদেরকে আনেন, and then you will have a sense of community. And then যখন আপনি বানাবেন and launch করবেন, people like okay I've seen them build this, let's go and buy, support him, তখন ওই ফিলটা আসে। আবার এটা একটা ডাউনসাইড আছে। কিরকম? ডাউনসাইড হচ্ছে কমিউনিটি কিন্তু ফ্লিপ করতে দেরি করেন। আপনি যদি একটা স্ক্রু আপ করেন, ওরা কিন্তু আপনাকে মাফ করবে না। দে উইল বি লাইক এটা ভুল হইছে, এটা ঠিক কর। সো এটারও একটা ডাউনসাইড আছে। একটা বিজনেস আছে, যে বিজনেসে মানুষকে এক্সারসাইজ করাইতে অনেক কোম্পানি অনেক সময় বিভিন্নভাবে চেষ্টা করছে। যে সবচেয়ে ট্র্যাডিশনাল তো ধরো জিম টিম এগুলো তো আছেই, বাট অনেক ভ্যারিয়েশন আছে। ধরো জুম্বা আছে, ওয়াকিং ট্যুর আছে, ভার্চুয়াল ট্যুর আছে, ইভেন ওই যে পিটার থিলেরও কি যেন একটা স্টার্ট আপ আছে যেখানে আমি বাসায় বসে সাইকেল চালাবো, কিন্তু ভার্চুয়ালি আরেকজনও সাইকেল চালাবে, সাইকেল রেস হবে, এরকম কি কি জানি আছে। সো হেলথ অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, মানুষের ওয়েট লস অ্যান্ড ফিটনেস বিশাল একটা বিজনেস, এবং সবাই বিভিন্ন সময় এইসব জিনিস করার চেষ্টা করছে। তো আমি একটা বিজনেস পাইছি যে বিজনেসটা খুব ইন্টারেস্টিংলি এই প্রবলেমটা সলভ করতেছে। সেটা হলো ওরা ভার্চুয়াল ওয়াকিং গোলস বানায়, এবং সহজ করে বলি, আপনি এই ওয়েবসাইটে আসবেন, বিজনেসটার নাম হলো conqueror.events.com না .events। আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, আপনি দেখবেন ওদের বিভিন্ন চ্যালেঞ্জ আছে। সো মাউন্ট রাশমোর চ্যালেঞ্জ, টোকিও চ্যালেঞ্জ, ডাবলিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ, হাবি অনেক চ্যালেঞ্জ আছে। কোন একটা চ্যালেঞ্জ আপনি কিনবেন, মনে করেন আপনার মনে হলো আপনি হ্যারি পটার ভার্চুয়াল চ্যালেঞ্জটা কিনতে চান। যদি আপনি হ্যারি পটার ভার্চুয়াল চ্যালেঞ্জে ক্লিক করেন, তখন বলবে যে আপনি কোন, যারা হ্যারি পটার দেখেন না তারা এই নার্ডি জিনিস হতে আগ্রহ পাবে না, আমি তো ডিটেইলে না যাই। বেসিক্যালি আপনি কোন একটা চ্যালেঞ্জ কিনতে পারবেন। কেনার পরে যেটা হয়, ওরা তোমাকে এই অ্যাপটার অ্যাক্সেস দেয়, যে অ্যাপটা তুমি চাইলে তোমার স্মার্ট ডিভাইসের সাথে কানেক্ট করতে পারো, না করলেও শুধু অ্যাপটা বেসিক্যালি তোমার গুগল ম্যাপটার একটা ভ্যারিয়েশন এটা, যেটায় গুগল ম্যাপে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর পাশে হ্যারি পটারের বিভিন্ন জায়গার নাম বসে যায়। এবং চ্যালেঞ্জটা হলো তোমার হেঁটে হেঁটে এই পুরো জিনিসটা কভার করতে হবে, এবং যদি তুমি কভার করতে পারো তাহলে তুমি যে এরকম একটা ব্যাজ পাও। তো বিভিন্ন চ্যালেঞ্জের জন্য ওদের বিভিন্ন ধরনের ব্যাজ আছে। সো তোমার ধরো তুমি গুলশান থেকে ধানমন্ডি যাবা, তুমি সেম গুলশান থেকে ধানমন্ডি যাবা, বাট এই চ্যালেঞ্জের এই অ্যাপটা ডাউনলোড করার পরে যেটা হবে, গুলশান থেকে ধানমন্ডি যাওয়ার ম্যাপটা চেঞ্জ হয়ে
জায়গায় জায়গায় মাইলস্টোন বসে। হগওয়ার্টস এর ম্যাপ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হগওয়ার্টসের ম্যাপ হয়ে যাবে, জায়গায় জায়গায় বিভিন্ন ইন্টারেস্টিং মাইলস্টোন বসে এবং একই সময় হাজার হাজার মানুষ এই চ্যালেঞ্জ নেয়। যারা পুরোটা কমপ্লিট করতে পারে তারা এরকম একটা ফান মেডেলের মতো পায়, যেটা আমার ধারণা $1 খরচ, $1 খরচ হয় না ওদের বানাইতে বা পাঠাইতে। এবং ওরা চ্যালেঞ্জের জন্য দেখা যায় ধরো 30 বা এরকম, সরি, €170 মতো নেয়। সো 170 আরো কিছু ভ্যারিয়েশন আছে যেগুলো 262, যেগুলো আরো বেশি দেয়। 4টা চ্যালেঞ্জের জন্য মনে হয় 262, একটা €50। সো হাঁটাচ্ছে বেসিক্যালি মানুষকে, মানুষ যাতে হাঁটে এই জন্য ওরা ওদের স্টার্ট আপ দাঁড় গাড়ি করাইছে। দিয়ে চ্যালেঞ্জটা করা সম্ভব? হয়তো করা সম্ভব, হয়তো করা হ্যাঁ সম্ভব, জানি না ওটা ট্র্যাকিং ক্যাপাবিলিটি কিরকম। হুম। বাট বেসিক্যালি ওরা হাঁটাচ্ছে মানুষকে, মানুষ নিজের মতোই হাঁটতেছে। তাদের গুগল ম্যাপের উপরেই ওরা একটা ইউএক্স বসাইছে। So, এমন না যে কত কোনো টাকা জিম, এটা? €49 যদি তুমি 49 একটা চ্যালেঞ্জ করতে চাও, যদি 7টা করতে চাও তাহলে €262। ডিফারেন্ট ডিফারেন্ট। এই বিজনেসটার মজার ব্যাপার যেটা, সেটা হলো ওদের কাছে আনলিমিটেড অপরচুনিটি কি ধরনের চ্যালেঞ্জ বানাবে এরা। সো ধরো যে আমি পাইছি কারণ আমি হ্যারি পটার অনেক জিনিসপত্র দেখি, সো হ্যারি পটার চ্যালেঞ্জ হিসেবে আমার কাছে আসছে। বাট আরেকটা মানুষের কাছে ও ধরো সাউথ পার্ক চ্যালেঞ্জ হিসেবে যাচ্ছে, হ্যাঁ আরেকটা মানুষের কাছে লর্ড অফ দ্য রিংস চ্যালেঞ্জ হিসেবে যাচ্ছে। সেম ব্যাক এন্ড, সেম ফিলোসফি, জাস্ট মেডেলের ডিজাইন চেঞ্জ হচ্ছে। বিভিন্ন ধরনের মুভি, টিভি শো, হাবিজাবির উপর ভিত্তি করে সেম বিজনেসই বিভিন্ন ফরম্যাটে মার্কেটিং করতে পারতেছে ওরা, কারণ অনেক আনলিমিটেড অপশন। অনেকটা ধরো যে টি শার্ট যেরকম একই বিজনেস, বাট কেউ ফ্রেন্ডসের টি শার্ট, ওরকম অনেকটা। বাট বেশ কুল। তোমার কি মনে আছে, তুমি যারা ক্রিপ্টো সিনে আছে তাদের এটা মনে থাকবে, একটা কোম্পানি ছিল স্টেপেন, আমি জানি না এখন আছে নাকি, ওরা একটা স্ক্যামি টাইপ একটা কোম্পানি ছিল। ওরা যেটা করতো, ওরা না, ওয়েবসাইটটা এখনো আছে, আমি জানি না বিজনেসটা এখনো আছে নাকি। ওরা তোমাকে একটা ভার্চুয়াল জুতা দিত, স্টেপেন। তো ভার্চুয়াল জুতাটা কিনতে ভার্চুয়াল হইতো। জুতা। সিমিলার এক্সাম্পল, এই অনেকটা এই বিজনেসটার মতোই। তো তোমার এই জুতাটা কিনতে হইতো, বেসিক্যালি ওদের একটা অ্যাপ ছিল, ওই অ্যাপটা ডাউনলোড করে একটা জুতা কিনতে হতো। জুতা কেনার পরে তুমি যত হাঁটতা তত ক্রিপ্টো দিত, এবং ও তুমি যত বেশি হাঁটতা তত বেশি তুমি ক্রিপ্টো পাইতা। তোমার জুতার পাওয়ার বাড়তো, বেশি জুতার পাওয়ার হইলে ক্রিপ্টো বেশি। তো ওইখানে একটা হোল ইকোসিস্টেম ছিল। এবং তখন একটা টাইম ছিল যখন মানুষ পাগলের মতো এখানে স্টেপেনের জুতা কিনতো, মানে ভার্চুয়াল জুতা কিনতো, এবং তারপর ওই অ্যাপটা অন করে মানুষ হাঁটতো। সিমিলার কনসেপ্ট, বাট বেসিক্যালি ওরা করছে জিনিসটা ক্রিপ্টো স্পেসের ভিতরে। এখনো সম্ভবত অ্যাক্টিভ, এখন আমি অনেক কথাবার্তা শুনি না, দেখে মনে হচ্ছে এখন অ্যাক্টিভ। বাট ওরা বেসিক্যালি ভার্চুয়াল জুতা দিয়ে এটা, এই প্রবলেমটা সলভ করতো, যেটা এই একটু আগে যে কনকোয়ারের যে কোম্পানিটা দেখালাম, ওরা জাস্ট মেডেল দেয়। ওকে কুল। আই থিঙ্ক এটা বাংলাদেশে তো ক্রিপ্টো তো না, বাট বাংলাদেশে সিমিলার কি করা যাবে? বাংলাদেশে তোমার কি মনে হয় বাংলাদেশে ভালো কোনো, তুমি যেহেতু একজন হেলথ এনথুজিয়াস্ট, সবাই কয়েকজন কমেন্টও করছে, আমি দেখছি তোমার নাকি অনেক ওজন টোজন কমে যাচ্ছে। হ্ঁ আমি বুঝলাম গত না, গত আজকে আবার এপিসোডে একটু কেমন জানি ফুলা ফুলা লাগছে, এগুলো বললেন না। বাংলাদেশে হেলথ স্পেসে হুম। স্টার্ট আপ ইন্টারেস্টিং কি কি আছে বলে মনে হয়? কিছু ওরকম পাই নাই। একটা খুবই বেসিক আছে, এনডি আছে, নিউট্রিশন সামথিং। ওটা হচ্ছে বেসিক্যালি মার্চ বিক্রি করে, এন্ড দেন প্রোটিন পাউডার পাওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট, ভালো অথেন্টিক ভেরিয়েশন উইথ লট অফ ফ্লেভার্স, খুবই জেনেরিক প্রোডাক্টস পাওয়া যায় গুলশান ডিসিসি থেকে কিনে। সো ওইটার একটা স্টার্ট আপ আছে। অ্যাক্টিভ ওয়্যারে অনেক স্টার্ট আপ আছে, সাবস্ক্রিপশন বেস মডেলে কোচেস আছে অনেক। Other than that, I haven't seen anything that is crazy interesting. App তুমি আছে। যদি তুমি যদি গুলশান, এটা পৃথিবীর 60-65% মানুষ সম্ভবত ল্যাকটোজ ইনটলারেন্ট। ল্যাকটোজ ইনটলারেন্সের কনসেপ্ট বাংলাদেশে তো আসলে অত জনপ্রিয় না। সো বাচ্চাকাল থেকে সবাই দুধ টুধ খায় বা ডেইরি খায়, এবং কেউ আসলে জানেও না মনে হয়, তো কেয়ারও করে না। বাট ইন্টারন্যাশনালি বেশ বড় মার্কেট হলো ল্যাকটোজ ইনটলারেন্ট মানুষদের জন্য অল্টারনেটিভ প্রোডাক্ট, সয়া মিল্ক, এই মিল্ক, সেই মিল্ক, হাবিজাবি, অনেক অনেক অপশন আছে। তো বাংলাদেশে মিল্কের অল্টারনেটিভ খুব বেশি নাই। এবং আমি এরকম অনেক মানুষকে চিনি বাংলাদেশে যারা ল্যাকটোজ ইনটলারেন্ট, এবং যেহেতু তারা বাংলাদেশে মিল্কের অল্টারনেটিভ পায় না, এই কারণে তারা তেমন কিছু করতে পারে। ডিসিসি মার্কেটের কথা শুনে এটা মাথায় আসলো, যে ডিসিসি মার্কেটে একমাত্র জায়গা নাকি যেখানে মাঝে মধ্যে ল্যাকটোজের অল্টারনেট পাওয়া যায়। সো ধরো ওই যে অ্যালমন্ড মিল্ক, সয়া মিল্ক, হাবিজাবি, এটা বাট ক্রেজি এক্সপেন্সিভ, অনেক দাম। হ্যাঁ অনেক এক্সপেন্সিভ। সো আমার একটা ফ্রেন্ড আছে, ওর বিজনেস হচ্ছে বেসিক্যালি ও সেটা তো বলা যাবে না, বাট বেসিক্যালি ওর যে প্রোডাক্টস আনে আর কি দুবাই থেকে, ইলিগাল ভাবে, যেভাবে হোক। সো ওর কিছু এরকম, আচ্ছা এটা বলা যাবে, সো ব্যাগেজ পার্টি আর কি।
তো ব্যাগেজ পার্টি দিয়ে বলা যাবে না, বলা পুরোটাই বলো, জাস্ট নামটা বলা বাকি। হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু না, আমি চিনি। সো বেসিক্যালি ও ব্যাগেজ পার্টি, ওর কি থাকে, দুবাইতে একজন আছে, যে একটা কমিউনিটি আছে ওর, যে অনেক বাঙালিকে চিনে। সো বাঙালিকে চিনে, ওর রেগুলার কেউ না কেউ বাংলাদেশে আসে। সো ওর বিজনেসে ও বলছে যে দোস্ত আমার এরকম ব্যাগেজ পার্টি আছে, আমি প্রতি মাসে এরকম আমার পেজ থেকে বলি যে কি কি লাগবে, এন্ড দেন ওরা বলে, এন্ড ম্যাক্সিমাম ওর অর্ডারস আর দুধের পাউডার, এই যে দুধ যেটা বললেন, বিকজ ওইটা বাংলাদেশে কোনো অল্টারনেট নেই। বলছে তো এটা সাবস্ক্রিপশন বিজনেসের মতো, আমার প্রতি 1-2 মাস পর পর ওরা আনায়, বিকজ ওটা তো শেষ হয়। সো অল্টারনেট, সো ইউর রাইট, এটা কোনো অল্টারনেট নাই। সো আপনারা অবশ্যই এই ভিডিওর পর একটু ঘাটাঘাটি করবেন যে কিভাবে মিল্ক অল্টারনেট বানানো যায়। মেবি অনেক ডিফিকাল্ট, আমি ঠিক জানি না, আমি কোনো ঘাটাঘাটি করিনি, বাট একটা বানানো যায় বলবো অ্যালমন্ড আমি, মিল্ক বানানো আসলে কত কঠিন আমি জানি না। অ্যালমন্ড আমি বানাইতে পারি তো ভাই, ইটস বেসিক্যালি দুধ নিবেন, আলমন্ডের ব্লেন্ড অ্যালমন্ড করা, দিয়ে ব্লেন্ড, এটাই কিন্তু অ্যালমন্ড মিল্ক। কারণ আমি যেটা আসলেই এখন তাই। বিজনেস নিয়ে, হ্যাঁ আসলে হ্যাঁ আসলেই তাই। So, আপনারা যারা যদি কেউ লার্জ স্কেলে এটা বানাইতে পারেন কোনো ক্লাউড কিচেন টিচেনের সাথে কোল্যাব করে, তাহলে মার্কেটটা অনেক বড় মিল্ক অল্টারনেটের বাংলাদেশেও। বেসিক্যালি আপনারা ডিসিসি মার্কেটে যে কি কি ইম্পোর্ট হয় এটার একটা লিস্ট করে যদি বাসায় আসেন, দোকান 10টার সামনে দাঁড়াই থাকবেন, and then দেখবেন কে কি কিনতেছে। তো হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং জিনিস হয়েছে বাংলাদেশে নাকি। একটা মার্কেট আছে, আমি নাম বলি না, এখানে অনেক সস্তায় কম্বল পাওয়া যায়। বিকজ দুবাই থেকে যখন মাল আসে তখন কম্বল পেঁচায় আসে, সো ওদের আননেসেসারি অনেক কম্বল আসে। মার্কেট না, আমার একটা ফ্রেন্ড বলছে, ও আমার মানে কি নামটাই এখন বলা বাকি, বাট বেসিক্যালি ও বলছে তো আমার কাছে অনেক কম্বল আছে যেগুলো আমার বেচতে হয়, যেগুলো আবার শীতকাল ছাড়া বেচা যায় না, বিকজ কম্বল। আচ্ছা, তো আরেকটা আরে কি যেন একটা মাথায় আসছিল, ডিসিসি মার্কেটের আপনার কি মনে আছে না, গুলশানে একটা বিল্ডিং ছিল না, উনি কিন্তু ভেঙে ফেলছে জানেন। ওরা কিন্তু সামনাসামনি দেখা হয়নি, বাট হ্যাঁ মনে হয় শুনছি আগুন ধরার পর মনে হয় ভেঙে ফেলছিল এরকম কিছু। ভেঙে ফেলছে, বাট পিছে এখনো মার্কেটটা আছে, আপনি ওখানে বাজার টাজার করতে পারবেন। ডিসিসি মার্কেটে এমন কোনো প্রোডাক্ট নাই ইন্টারন্যাশনাল যেটা আপনি পাবেন না, আর ওগুলা কিন্তু সব লোকালি ম্যানুফ্যাকচার, সব না মানে অনেকই। তুমি কি যখন তুমি কম্বলের কথা শুনছো, একটু আমরা আইডিয়ার থেকে একটু উদ্ভট দিকে চলে যাচ্ছি, বাট স্টিল সবই বিজনেস আইডিয়া ভিতরেই সব। তুমি কখনো ওয়েটেড ব্ল্যাঙ্কেটের কথা শুনছো? হ্যাঁ, শার্ক ট্যাঙ্কে আসছিল মনে হয়। হ্যাঁ, ওয়েটেড ব্ল্যাঙ্কেট বেশ জনপ্রিয়। বেসিক্যালি একটা নর্মাল ব্ল্যাঙ্কেট, নর্মাল একটা কম্বলের ওজন ধরো হয় 2 কেজি, বাট ওয়েটেড ব্ল্যাঙ্কেটের ওজন হয় 15 কেজি, 10 কেজি এরকম। 10 থেকে শুরু হয়, হয়তো 15-20 এরকম পর্যন্ত যায়। কারণ আমরা সবাই আসলে জানি, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এক্সপিরিয়েন্স করছি যে ভারী কম্বল টাইপ কোনো যখন কিছু গায়ের উপর থাকে তখন আসলে আরাম লাগে। তো এই কনসেপ্টের উপর ভিত্তি করে যে ভারী কোনো কিছু গায়ের উপরে থাকলে আরাম লাগবে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে যে প্রোডাক্ট ইনোভেশনটা হয়েছিল সেটা ছিল হইলো ওয়েটেড ব্ল্যাঙ্কেট। ওয়েটেড ব্ল্যাঙ্কেট আর কিছুই না, এই যে যেমন এই যে আমি এখন অ্যামাজনের একটা লিঙ্কের ভিতরে আসি, এই কোম্পানিটা ওয়েটেড ব্ল্যাঙ্কেট বেচে 405 ইউরো। যদি আমি 9 কেজির ওয়েটেড ব্ল্যাঙ্কেট নেই, যদি আমি 11.5 কেজিরটা নেই, তাহলে দাম একটু কম আসলে। 11.5 কেজিটা একটু দাম কম পড়তেছে, সুপার কিং কমফোর্টার। আমার ধারণা কালার ভ্যারিয়েশনের দিকে গেলে দাম বদলাবে। এটা অবশ্য 12 পাউন্ড থ্রো। সো ওয়েটেড ব্ল্যাঙ্কেট একটা ইন্টারেস্টিং বিজনেস, যেটা নিয়ে বাংলাদেশে আসলে কখনোই কথাবার্তা হয় না। আমি ঠিক জানি না বাংলাদেশের কোল্ড ঠান্ডার সময়টা বাংলাদেশে অত বড় না, সো এই বিজনেস চান্স আছে যে বছরের 10 মাস ডরমেন্ট থাকবে, চলবে না। কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ বেশিরভাগ সময় আসলে কম্বল নিয়ে চিন্তা ভাবনা করতে হয় না, বাট ঠান্ডার দেশে এটা একটা বড় প্রবলেম, এই কারণে একটা বড় বিজনেস। হ্যাঁ, কম্বল নিয়ে একটা স্টার্টআপ ছিল, আমি নামটা না মনে আসছে না। বেসিক্যালি ওটা হচ্ছে আই থিঙ্ক স্নাগল টাইপ ছিল, যেটা হচ্ছে বেসিক্যালি কম্বল তো আপনার পা বের হয়ে থাকে, রাইট? এটা একটা ইস্যু। সো এটা ইজ বেসিক্যালি একটা ফ্যাব্রিক যেটা ইজ অ্যাটাচেস ইউ টু, মানে একদম পাটা বের হবে না। বেসিক্যালি দ্য হোল কনসেপ্ট ইজ কম্বলের বাইরে পা বের হয়ে থাকে, সো ওটা আপনাকে আপনার গায়ে স্মুথ একটা ফিল দিবে। দেখাচ্ছি আমি জানি তুমি কোনটা নিয়ে কথা বলতেছো। ইউ স্লিপ বেটার, মানে একটা স্টুপিড আইডিয়া। এই কোম্পানি আপনার জন্য এর নাম হলো হাগ স্লিপ। সম্ভবত আরো অনেকগুলো আছে, বাট হাগ স্লিপ হলো আমি যেটা চিনি। 29% ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, সো হাগ স্লিপের 2টা ভার্সন আছে। একটা হলো যে এরকম পুরোটা ইউএসপিটা, হ্যাঁ
সো এই যে এটা বেসিক্যালি আপনাকে কম্প্রেশন দিয়ে চারদিক থেকে চাপ দিয়ে ধরে রাখবে এবং আপনি পুরাটার ভিতরে নিজেকে ঢুকায় নিয়ে ঘুমায় যাবেন। এটাই মানে দুনিয়াটা কোন এত দিকে যে যাচ্ছে। weird। আচ্ছা এগুলো বেসবল সবই কিন্তু নাম তো শুনছি। বড় বড় হ্যাঁ বিজনেস বল। নয়। এগুলার আমি যে সাধারণ মানুষকে বলতেছি যে এগুলার সবই বড় বড় বিজনেস, এমন না যে একজন হঠাৎ করে পাগল হয়ে গেছে তার মনে হয়েছে তারপর কেউ কিনে নেয়, ওরকম না। সবই বেশ বেশ বড় বড় $1 million+ বিজনেস। সো আমরা যতগুলো প্রোডাক্টেরই কথা বলছি সবগুলা কিন্তু ইফ ইউ লিস্ট ডাউন কমন কি পেইন পয়েন্টটা সলভ করতেছে। আপনি যেটা বললেন ওইটা হচ্ছে এই ভারী কম্বল, আমি বললাম পা বের হয়ে থাকে, দুধের অল্টারনেট। সো আই থিঙ্ক পেইন পয়েন্টস দিয়ে ওইটার মার্জিন যদি হাই থাকে ওই প্রোডাক্টটা আনলে ইজিলি চলবে। কম্বল এটা করেন না, বাংলাদেশে কম্বল বেশি চুরিও হয় আর মানে ইটস নট ওয়ার্থ ইট। আচ্ছা আপনার জন্য একটা আই এম শিওর এটার ব্যাপারে আপনি শুনছেন, বাট বেসিক্যালি দিস ইজ আ শার্ক ট্যাঙ্কের একটা ক্রেজি প্রোডাক্ট। বেসপস এর নাম শুনছেন? ডিএনএ টেস্ট করে বিড়ালের। হ্যাঁ ডিএনএ টেস্ট করে এন্ড ইট হেল্পস, ইটস ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল স্টার্টআপস। আই থিঙ্ক অ্যামাজন কিনে ফেলছিল এটা। সো বেসিক্যালি আপনার বিড়াল বা পেটস এর ডিএনএ টেস্ট করে এন্ড যারা জানেন এন্ড ফারহান ভাইয়ের মতো যারা আছে বিড়াল অনেক পছন্দ করে, ওরা জান দিয়ে ফেলবে, পেট হস্টেল বানাবে, ব্যবসাটা লাভ না হইলেও করে যাবে। তো ওরা বেসিক্যালি এটা আই থিঙ্ক $25 ছিল, এখন কত আল্লাহ জানে। সো বেসিক্যালি আপনার একটা ডেটা দিবে অ্যাবাউট দ্য ক্যাট এন্ড দেন ইউ নো হোয়াট টু ডু। ডিএনএ টেস্ট করলে মেইনলি যেটা হয় সেটা হলো আপনার বিড়ালের লিনিয়েজে বিড়ালের দাদার বা তার দাদার কোনো অসুখ ছিল নাকি। যেহেতু আপনি তো বলতে পারেন যে আপনার বাপের ডায়াবেটিস ছিল, তো আপনারও ডায়াবেটিস হওয়ার চান্স আছে, বাট বিড়াল তো বলতে পারে না। সো বিড়াল বা কুকুরের ক্ষেত্রে তাদের পুরো লিনিয়েজের অসুখের হিস্ট্রিটা পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে অনেক মেজার নেওয়া যায় যে বিড়ালের এই সমস্যা ছিল, ঠিক আছে ওকে তাহলে বিস্কুট কম খাওয়াবো, ওয়েট ফুড বেশি খাওয়াবো, বা কুকুরের এই সমস্যা ছিল ওকে। তো এই জন্যই বেশিরভাগ মানুষ আর কি ডিএনএ টেস্ট করায়। ডিএনএ টেস্ট মানুষেরও হয়। 24andMe বেশ জনপ্রিয় এক্সাম্পল, যারা মানুষের ডিএনএ টেস্ট করার বেশ বেশ আই থিঙ্ক $1 billion ভ্যালুয়েশন কোম্পানি, এখন কমছে নাকি আমি জানি না, বাট 24andMe বেশ জনপ্রিয় কোম্পানি যারা মানুষের এই ডিএনএ টেস্ট করে। মানুষ করাই হইলো তাদের লিনিয়েজ জানার জন্য এবং সেম কারণে তাদের ভবিষ্যতে কোনো সমস্যা হইতে পারে নাকি বা তাদের জন্মর ইতিহাস কোথা থেকে আসছে ওই সবকিছু জানার জন্য 24andMe বেশ কুল কোম্পানি। এই যে এখানে একটা রিপোর্ট দিচ্ছে ডিএনএ টেস্টের পর, ইউ গেট অল দ্য ডেটা, ব্যাড ব্যাড। আমি ডিটেলস বুঝতেছি না বিকজ আই এম নট ইনটু দিস, বাট অ্যানিমাল স্পেসে বাংলাদেশে খুব বড় বড় স্টার্টআপ এখন আসলে দাঁড়ায় নাই। বাংলাদেশের অ্যানিমাল স্পেস খুব ছোট এবং বেশিরভাগই আসলে বিড়ালের কুকুরের খাবার বেচা এবং হসপিটালের আবির্ভাব। প্রাইভেট হসপিটাল মাত্র হওয়া শুরু করছে। এতদিন পর্যন্ত আপনার অনেক কুকুর বা এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ যেহেতু কম আছে। কুকুর বিড়ালের এতদিন পর্যন্ত সমস্যা হইলে আপনি হয় ক্লিনিকে, মানে একজন ভেট তার একটা চেম্বার আছে ওরকম কোথাও যাইতেন, প্রাইভেট হসপিটাল ছিল না। এখন আস্তে আস্তে প্রাইভেট হসপিটাল হওয়া শুরু হয়েছে বাংলাদেশে। আমি একটা দুইটা চিনি, আমি নাম বললাম না। তারা এখন প্রাইভেট হসপিটাল চালাচ্ছে। এছাড়া সরকারি হাসপাতাল আছে, পশু হাসপাতাল, যেগুলো আসলে সাধারণত মানুষ যেতে চায় না। ওগুলায় ধরো বড় গবাদি পশু টাইপ যারা পালে, ম্যাসিভ স্কেলে পালে তারা বেশি যায়। তো গরু ছাগল নিয়ে সমস্যা হলে, বাট আরবান সমাজ যারা কুকুর বিড়াল পালে তাদের প্রবলেমগুলো সলভ করা। এখনো তো বেশিরভাগ বিড়াল এবং কুকুরের খাবার তো ইম্পোর্টেড। এই এগেইন সেম ওই যে ডিসিসি মার্কেটে আপনি যদি যা লিস্ট করতেন আপনার লিস্ট এটাও আসতো। এটাও বড় চাঙ্ক অফ রেভিনিউ থাকতো। হ্যাঁ বিশাল। হ্যাঁ আমি একজনের সাথে কথা বলছিলাম, বেসিক্যালি আই ডোন্ট নো কি বলে ওদেরকে, বাট বড় বিগ সাইজ ডগস আই থিঙ্ক ওদের স্পেসিফিক ইনজেকশনস লাগে, ইউ নিড সার্টেন মেডিকেশনস, খাবারের ধরনটাই ডিফারেন্ট। সো ওনাকে বাইরে থেকে আনাইতে হয়, ডাজন্ট হ্যাভ এনি আদার অল্টারনেটিভ। সো আবার ইনজেকশনটা বেচাও কঠিন, রাইট? পেপার ছাড়া আপনি বেচতেও পারবেন না। সো আই থিঙ্ক এই জিনিসটাতে অনেক কিছু। আর বেস্ট পার্ট হচ্ছে যারা পেটস পালে ইউজুয়ালি যেগুলা বিদেশি ব্রিড, ওরা কিন্তু টাকা খরচ করতে চায়, ঘুমায়, ওরা না খেয়ে নিজের উপর স্পেন্ড না করে হইলেও খরচ করবে। সো দ্যাটস আ নিশ যেটা ডেফিনেটলি ট্রাই করা উচিত। এরকম মানুষ আছে যারা ফাড়ি ঘরে কুকুর রাখে, কারণ ধরো মনে কর যারা কুকুর পার্মানেন্টলি বিদেশে নিয়ে যেতে চায় বা বিড়াল যারা পার্মানেন্টলি বিদেশে নিয়ে যেতে চায় তাদের কিছু ল আছে যে তার আগে
র্যাবিস টেস্ট করাইতে হবে, র্যাবিস টেস্ট করানোর পরে 14 দিন বা 20 দিন কোয়ারেন্টাইন করে রাখতে হয় অ্যানিমালকে, যাতে পরে আবার রিস্ক না আসে। সো এরকম অনেক মানুষ আছে যারা র্যাবিস টেস্ট করানোর পর 15 দিন বা 20 দিন আমাদের হোটেলেই রাখে। তারা চাইলে বাসায় রাখতেও পারে, বাট বাসায় তারা রাখে না, যাতে বাসার মধ্যে ঝামেলা টামেলা না হয়, প্রপার কোয়ারেন্টাইন হয়। এরকম অনেক মানুষ আছে যারা ধরো 2-3 মাস ধরে কুকুর বিড়াল হোটেলে রাখতেছে, জাস্ট বিকজ যেন কুকুর বিড়াল ভালো থাকে। বাসায় হয়তো সে রাখতে পারতো, বাসায় হয়তো ম্যানেজ করতে পারতো, লম্বা সময়ের জন্য অনেক টাকা খরচ করে মানুষ রাখতেছে। তো হ্যাঁ, জেনারেলি বিদেশি কুকুর বা বিদেশি বিড়াল যারা পালে তারা হাই স্পেন্ডার। সো ভালো মার্কেট অ্যাজ আ টার্গেট মার্কেট যদি আপনি কিছু বেচতে চান। अगेन हाई मार्जिन्स হইতে হবে। ওকে, নেক্সট কি আমি যাব? শিওর। সো বেসিক্যালি ইউ নো হাউ পেপসুডেন্ট যখন লঞ্চ করছিল, আগে কিন্তু মানুষ দাঁত মাজতো না, জানেন? ফর দ্য লংগেস্ট টাইম দাঁত মাজতেছে মানুষ কিন্তু বেশি দিন হয় নাই। সো অ্যাপারেন্টলি ক্লড হপকিন্স নামে একজন আছে। সো এই আর্টিকেলটা আমি শেয়ার করে দিব লিংক। বাট বেসিক্যালি আপনারা খুঁজে নিন, শেয়ার করা হবে না। শেয়ার করা আসলে হবে না, ফারহান ভাই কোথায় কখন আপলোড করে যায় না। Basically, this was so Pepsodent was struggling with sales, and then Claude Hopkins এর সাথে they tagged along. I think he's the guy. So এটা তো ক্লড হপকিন্স না, তাই না? না, এটা না, এটা হচ্ছে অ্যাডটা দেখাচ্ছে। সো প্রোডাক্টস যে আসলে মার্কেটিং এর ধারায় সেল করা হয়, এটা ইজ আ প্রাইম এক্সাম্পল, এন্ড হি ইজ বিন পার্ট অফ সিগারেটস সেল করা থেকে শুরু করে সবকিছু। সো ও এই অ্যাডটা সেল করে। সো বেসিক্যালি আপনি যদি এখন একটু জিহ্বা বাইর করেন, কি ধরনের সরি, রং থিং টু সে অন আ পডকাস্ট, বাট বেসিক্যালি জিহ্বা বাইর করলে আপনি দেখবেন যে ইউ সি আ লেয়ার উপরে। সো এটা এই অ্যাডটাতে দিস ইজ হোয়াট দে সে, ইউজ পেপসোডেন্ট, বেসিক্যালি আপনি একটা ফিল্ম ফিল করতে পারবেন। এটা হচ্ছে বিফোর ইউজিং টুথপেস্ট ওয়াজ মানে নরমাল আর কি। সো এই যে সো ইউজ পেপসোডেন্ট এন্ড ফিল ইওর টাং। সো do your teeth complete your charm? So basically এখানে যান। So then basically আর্টিকেলটা আমি সামারাইজ করে দিচ্ছি, বাট বেসিক্যালি দ্য আইডিয়া ইজ, সো মানুষ তখন এই অ্যাডটা দেখে ওরা জিহ্বাটা বের করে দেখছিল, and then they saw যে আচ্ছা হ্যাঁ they can sense a layer. So ওই লেয়ারটা সেন্স করার পর this ad was sent, and এটা খুব ম্যাসিভলি ভাইরাল হয়েছে। সো মানুষ পেপসোডেন্ট কিনে শুরু করছে, and they ব্রাশ করার পর আপনি কি হয়, আপনার একদম ক্লিন মনে হয় না, যে জিহ্বাটা তারপরে দাঁত একদম ক্লিন মনে হয় না। সো মানুষ আস্তে আস্তে মনে হচ্ছে ওকে দিস ইজ ডার্টি, এটা এই ফিল্মটা ফিল করতে পারছে না। সো ওরা এই আইডিয়াটার উপর ক্যাপিটালাইজ করছে। এখন যখন এটা ওদের কোনো কম্পিটিটর ছিল না, সো দেন অনেক কম্পিটিটরস আসা শুরু করছে, বাট কেউ সাস্টেইন করতে পারে না। আই থিঙ্ক 10 years ধরে পেপসোডেন্ট হ্যাড আ হেড স্টার্ট। তারপর অনেক ফ্লেভার্স এ আনছে, পারতেছে না, এন্ড দেন দে ফাউন্ড আউট, ওরা একটা সার্ভে করছে যে ওয়াই আর ইউ ইউজিং পেপসোডেন্ট, আমাদের এটা না খেতে। যখনই অন্য প্রোডাক্ট ট্রাই করে ওই সেম ফিলটা পায়, এন্ড দে ফাউন্ড আউট মিন্ট ফ্লেভার ইউজ করছে দেখে ইটস অনলি ওয়ার্কিং। সো দেন মানুষ ওর পেপসোডেন্টের কম্পিটিটররাও স্টার্টেড ইউজিং মিন্ট অ্যাজ আ ফ্লেভার, এন্ড দেন মার্কেটে ব্রেক করতে পারছে। সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি দাঁত না মাজলেও হইতো, বাট দিস ওয়াজ অ্যাকচুয়ালি আ মার্কেটিং স্টান্ট, যেটা দিয়ে এই সিমিলার একটা জিনিস আমি শুনছি যে ওই যে ডিশওয়াশার না এমনি গায়ে মাখার সাবানই নাকি ফেনা হওয়া জরুরি না, এরকম কি জানি একটা আমি শুনছি যে ফেনাটা নাকি দেয় যাতে ভাল লাগে এই জন্য, বাট ওটা নাকি ক্লিনিং এর সাথে কোনো সম্পর্ক নেই। আর আপনি দেখবেন ইভেন ফেয়ারনেস ক্রিমস গুলাতেও চারকোল একটা ফেমাস জিনিস ছিল, কিছুদিন পর চারকোলের হাইপ চলে গেছে, এরপর আরেকটা জিনিস হচ্ছে এভরি 3-5 years একটা চেঞ্জ আসতে থাকে। কোরিয়ান প্রোডাক্টস এখন অনেক চলতেছে, তো বিউটি ইন্ডাস্ট্রিতে একই জিনিস। আচ্ছা, এটা কি আপনি কি এগ্রি করেন যে, আমাকে এটা একটা ইন্টারেস্টিং জিনিস বলছে, মাথায় যে শ্যাম্পু ওটা দিয়ে আপনি শাওয়ারও নিতে পারবেন, আবার ফেসও ওয়াশ করতে পারবেন। ডু ইউ এগ্রি নাকি ডিফারেন্ট জিনিস লাগে? গুড কোয়েশ্চেন। আই ডোন্ট থিঙ্ক ডিফারেন্ট জিনিস লাগা উচিত, আমি যদি নর্মালি চিন্তা করি, বাট ডিফারেন্ট জিনিস মানুষ ইউজ করে এবং আমিও করি। এগেইন মনে হচ্ছে এটা একটা মার্কেটিং এর কারণে আমি করি, আসলে করা উচিত না। সো আমি এটা টেস্ট করছি, ইট সেজ 3 in 1। এই যে কই 3 in 1। আমি জানি অনেকে নোংরা ডাকবে আমাকে, বাট ইট ওয়ার্কস।
আমি এটা শুধু মুখ আর চুল আর গায়ের জন্য ইউজ করি। হ্যাঁ, ওয়েল আর কিছু নাই ও, দিস ইজ টার্নিং ভেরি অড, বাট বেসিকলি এটা 3 in 1। সো আমি যখন এই ভিডিওটা দেখছি কোথাও একটা সাম আর্টিকেল, দ্য আইডিয়া ওয়াজ যে আপনি একটা প্রোডাক্ট ইউজ করলে হয়, বাকি এভরিথিং এলস ইজ আ মার্কেটিং গিমিক। আমার ফেস ওয়াশ আছে গাইস, প্রমিস। জনি হ্যারিসের একটা খুব পপুলার ভিডিও ছিল যে ও 7 বছর শ্যাম্পু ইউজ করে নাই এবং হ্যাঁ, শ্যাম্পু হ্যাঁ, ইউজ করা যে একটা স্ক্যাম, হ্যাঁ, এই বিষয়টা করে শ্যাম্পু ইউজ করে ড্যান্ড্রাফ অ্যাকচুয়ালি চুলের জন্য ভালো। তো দুনিয়া। ইয়া ওকে, কিছু আমরা বেসিক বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি, অনেক একটু কমপ্লিকেটেড বিজনেস আইডিয়া হয়ে গেছে। তোমার যখন কোনো কন্টেন্ট দরকার হয় বাংলাদেশে, মনে করো তুমি একটা বিজনেস দাঁড় করাবা, তোমার কিছু এমন কন্টেন্ট দরকার যে কন্টেন্ট তুমি টিকটকে বা ইনস্টাগ্রামে আপলোড দিবা। তোমার এই কন্টেন্ট খুঁজে পাওয়ার উপায়টা কি হয়, কিভাবে পাও তুমি? তো আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। মনে করো তুমি ঠিক করলা যে তুমি মোবাইল বেচবা। এখন তুমি মোবাইল বেচার একটা বিজনেস দাঁড় করাইছো, এখন তোমার সোশ্যাল মিডিয়া প্রমোশনের জন্য অ্যাডের জন্য কন্টেন্ট লাগবে, বা নর্মালি প্রতিদিন পোস্ট করার জন্য কন্টেন্ট লাগবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। এই কন্টেন্টগুলো তুমি কিভাবে পাবা? আমি রিপারপাস করার জন্য না নিজে শুট করার জন্য? ইচ্ছা, মনে করো তোমার বিজনেস, এখন তুমি ভাবতেছো কিভাবে আমি কন্টেন্ট পাবো। মোবাইল বানাবো, সো আমি আগে ইচ্ছা করে ফেসবুকে সার্চ দিব মোবাইল ফিচার্স বা এরকম ইচ্ছা করে আমি এটা করি যাতে আমার কাছে অ্যাড আসে। সো দেন যারা অ্যাড দিবে ওরাই টপ পারফর্মার্স, সো ওদের কন্টেন্টটা আমি যাই দেখবো, এন্ড দেন দেখবো যে কোনটাতে এঙ্গেজমেন্ট কি, এন্ড দেন সিমিলার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ইউজ করে আমি সেল করবো। কন্টেন্ট যদি ডিরেক্ট চুরি করে নামাইতে হয় তাইলে আমি যে কোম্পানিটা, আমি যেটা করি, আমি যেটা বেচতে চাই ওটার বিদেশি অল্টারনেট খুঁজি, এন্ড দেন ওরা কিভাবে ওটার আন্ডারে কন্টেন্ট বানাচ্ছে ওইটা রেপ্লিকেট। দ্যাটস মাই স্ট্র্যাটেজি। ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্টেড টু নো, নাকি আরো ডিটেইলস? নট রিয়েলি। সো আমি ইয়েস, বাট তুমি যেহেতু মার্কেটিং এর ভিতরে আছো, জেনারেল মানুষ বলবে যে কন্টেন্ট বানানো ইজ আ হ্যাসল ফর মোস্ট বিজনেস। ফর শিওর। হ্যাঁ, সো ইভেন আমাদের জন্য আসলে কন্টেন্ট বানানো ইজ আ হ্যাসল। এরকম কন্টেন্ট না যে আমাকে যদি এখন কেউ বলে যে মোবাইলটা এভাবে সাজায় গুছায় এটার একটা ভিডিও বানান উপরের থেকে, এডিট মানে আমার পক্ষে কখনোই করা সম্ভব না এই জিনিস, আমি কখনোই করতে পারবো না। সো ইটস হার্ড। খুবই হার্ড, অ্যান্ড আমাদের যেহেতু স্ট্রং সুট না ওটা, সো আমাদের পক্ষে আসলে কখনোই ভালো হবে না। ইন্টারন্যাশনালি অনেকেই এই প্রবলেম অনেকভাবে সলভ করতেছে। সবচেয়ে অবভিয়াস সলিউশন যেটা, সেটা হলো হায়ার এন এজেন্সি। ওই এজেন্সিকে আপনার প্রোডাক্ট ধরায় দেন, তারা তাদের মতো করে তাদের স্টুডিওতে নিয়ে শুট টুট করে আপনাকে এসে দিয়ে দিবে। ফটোগ্রাফিও হোক, ভিডিও হোক, সবকিছু আপনাকে দিয়ে দিবে। একটা অপশন। অন্য অপশন হলো আপনার নিজের যদি টিম থাকে, সোশ্যাল মিডিয়া টিম থাকে বা ডিজিটাল টিম থাকে, তারা আপনার অফিসের ভিতরেই বা আপনার কোম্পানির ভিতরেই ছোট একটা অপশন বানায়, ওই জায়গার মধ্যে শুট টুট করবে। যাদের রেগুলার লাগে তাদের হয়তো এটা মোর কস্ট এফেক্টিভ এজেন্সির কাছে যাওয়ার থেকে। অনেক মানুষ যেটা করে সেটা হলো তারা এই টার্মটা গত 2-3 বছরে পপুলার হয়েছে, ইউজিসি। ইউজিসি মানে হইলো আপনার প্রোডাক্ট যেটা থাকবে ওই প্রোডাক্টটা আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে পাঠাই দিবেন। সেই কন্টেন্ট ক্রিয়েটরটা, এগুলো বড় কন্টেন্ট ক্রিয়েটর না, নরমাল এখানে কন্টেন্ট ক্রিয়েটর বলতে বোঝানো হয়েছে এমন মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েট করে, মাইক্রো ইনফ্লুয়েন্সার, বেসিক্যালি যেই কন্টেন্ট ক্রিয়েট করে সেই কন্টেন্ট ক্রিয়েটর। ইনাইত ভাইয়ের মতো। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাদের আসলে মানুষ পছন্দ করে না বাট মাঝে মধ্যে দেখে এইরকম কন্টেন্ট ক্রিয়েটরদের আপনি আপনার প্রোডাক্ট পাঠাই দিবেন। তাদের যেহেতু এটা স্পেশালিটি, তারা ভিডিও করবে, তারা তার বদলে আপনার প্রোডাক্টটা পাইলো, এটা তাদের লাভ, প্লাস তাদের একটা কন্টেন্ট হলো, এটা তাদের লাভ। এই কন্টেন্ট ক্রিয়েটরদের, ইউজিসি কন্টেন্ট ক্রিয়েটরদের স্পেসিফিক্যালি খুঁজে পাওয়াটা অনেক বড় একটা সমস্যা। এবং এখানেই বিজনেস আইডিয়াটা, আমার ধারণা বাংলাদেশে এমন একটা কোম্পানি থাকা উচিত যারা ডেডিকেটেডলি ইউজিসি ক্রিয়েটরদের সাথে কাজ করবে এবং তাদের কাজই হবে, আমি কিছু এক্সাম্পল দিই তাহলে মানুষের হয়তো একটু আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এক্সাম্পলটা, বাট এই ইউজিসি জিনিসটা কিন্তু আমি অলওয়েজই করছি। ইনফ্যাক্ট ম্যাট কফি ফাউন্ডেশন ওয়াজ থ্রু মাইক্রো ইনফ্লুয়েন্সার, যারা আমাদেরকে কন্টেন্টটা বানাই দিত, বিনিময়ে ওরা একটা ক্রেডিবিলিটি পাইতো, প্রোডাক্ট পাইতো, এন্ড দেন আমরা পোস্টটা পাইতাম, আমাদের কন্টেন্ট হয়ে যেত, এরপর ওই কন্টেন্টটা ইউজ করে আমরা অ্যাড বানাই। নাইস। সো এখন মানুষ যেটা করে, এখন কোম্পানিরা যেটা করে ইন্টারন্যাশনালি বলতেছি, তারা তাদের যখন ইউজিসি ক্রিয়েটর লাগে, অনেকেই আছে ফাইবারে যায়, ফাইবারে যে এরকম মানুষজনদের হায়ার করে, এরা সবাই they'll act as your UGC. UGC মানে হলো কি ইউজার জেনারেটেড কন্টেন্ট। তারা আপনার প্রোডাক্টের ইউজার সেজে আপনার প্রোডাক্টটা ইউজ করার একটা কন্টেন্ট আপনাকে বানাই দিবে। এছাড়া ডেডিকেটেড এজেন্সিও আছে ইন্টারন্যাশনালি, যেমন কোলাবস্টার বেশ জনপ্রিয়। এটা আপনি যদি আপনার কোন প্ল্যাটফর্মের জন্য চান এবং কোন ক্যাটাগরির জন্য চান যদি আপনি বলেন, ট্রাভেল, লাইফস্টাইল, হাবিজাবি বলে সার্চ দিলে ওই ক্যাটাগরির জন্য কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর
আপনার ইউজার হিসেবে কাজ করতে আগ্রহী, এটার একটা লিস্ট চলে আসে এবং সেই লিস্ট ধরে আপনি কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করে তাদের রেট টেট সবকিছু চলে আসে করে আপনি করতে পারেন। তো আমার ধারণা বাংলাদেশে এমনিতে ইনফ্লুয়েন্সারদের সাথে যোগাযোগ করা খুব কষ্টকর কাজ, এবং শুধুমাত্র কষ্টকর নট ইন দ্য সেন্স যে তাদের খুঁজে পাওয়া কষ্ট, তাদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন এবং তাদেরকে বিভিন্ন জিনিস বোঝানো এবং তাদের কাছ থেকে আবার বিভিন্ন জিনিস বোঝা এবং তারপর বলা যে সকাল হয়ে গেছে ভিডিও করে, এই টাইপ জিনিসপত্র করাটা আসলে কষ্টকর। তো আমরা কিন্তু ইনফ্লুয়েন্সারদের সাথে রেগুলার কাজ করি, কিন্তু আমি আমি নিজে বিইং অ্যান ইনফ্লুয়েন্সার, আমি কিন্তু কখনো কোনো ইনফ্লুয়েন্সারের সাথে এখন আর যোগাযোগ করে বলি না প্যাসিভ জার্নালের কাজ করতে। এজেন্সি দেওয়া হয়, থার্ড পার্টি এজেন্সি দেওয়া হয়। এজেন্সি দিয়ে করার কারণে আমাদের 10-20%, সম্ভবত 20% এক্সট্রা খরচ হয়। সো ইনফ্লুয়েন্সার যদি 1 লাখ টাকা চার্জ করে, তাহলে এজেন্সি আমাদের কাছ থেকে 1,20,000 টাকা নেয়। আমি চাইলে হয়তো নিজে করতে পারতাম, বাট এই যে নিজে করা, প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারের সাথে একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানানো, এই যে ঢংটা করতে, হ্যাঁ, এবং এই জিনিস করা তো আসলে সম্ভব না। হাস্যকর হচ্ছে আপনার কোন একটা ক্যাম্পেইনে একটা এজেন্সি নক করছে, আমি ফারহানের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজে কথা বলতেছি, ভাই ইজ হি টেলিং মি, আমি বলছি ভাই আমি সবসময় এখন থার্ড পার্টি এজেন্সি দিয়ে আমরা কাজকর্ম করি, খরচ হয় বাট অনেক শান্তির হয়, এবং প্লাস অনেক কিছু আছে যেগুলো নিজে ডিল করা যায় না। যেমন ধরো একটা ক্রিয়েটর হঠাৎ করে বলতে পারে যে আমার জন্য তো আসলে 10 লাখ টাকা দিতে হবে আমাকে, কিন্তু হয়তো তার ভিউ হয় 100। তো তখন তাকে আমার সরাসরি বলাটা একটু কঠিন যে ভাই আপনার তো আসলে 100 ভিউ হয়, আপনার জন্য 10 লাখ টাকাটা হবে না, আর একটু কম নেন। বাট এজেন্সি দিয়ে হলে অটোমেটিক ফিল্টার হয়ে যায়, প্লাস একটু ইজি হয়। যাক, এই জায়গায় আসলে একটা আমাদের, জানি না আপনারা এটা এআই দিয়ে করবেন না মেশিন লার্নিং দিয়ে করবেন নাকি নর্মালি এক্সেল দিয়ে করবেন, এই জায়গায় একটা সলিউশন দরকার যেখানে একটা সিম্পল ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে আমি যাব, যে ওয়েবসাইটে যাই আমার টপিকটা আমি লিখবো এবং আমার প্ল্যাটফর্মটা আমি লিখবো, এবং আমি বাংলাদেশের সব প্ল্যাটফর্মের সব ইনফ্লুয়েন্সারদের একটা লিস্ট পাবো উইথ রেট। আমার যাকে যাকে পছন্দ তাদের ডান পাশে আমি ক্লিক করবো, সবকটা সিলেক্ট করবো, তাদের কাছে অটোমেটিক্যালি একটা ইমেইলের মতো চলে যাবে যে এরকম একটা ক্যাম্পেইনের জন্য আপনার সাথে যোগাযোগ করতে যাচ্ছে, আপনি আগ্রহী হলে রেটটা জানান। তারা রেটটা জানাবে এবং তারপর আমি ওই প্ল্যাটফর্মেই টাকা দিব, ওই প্ল্যাটফর্ম টাকাটা এসক্রো করে রেখে দিবে, ক্রিয়েটর ভিডিও বানাবে, ভিডিও পাবলিশ হবে, প্ল্যাটফর্ম টাকাটা রিলিজ করবে। পুরো জিনিসটা আই থিঙ্ক 80%-এর মতো অটোমেশন দিয়ে করা সম্ভব। কিছু কিছু জায়গায় মানুষের ইন্টারভেনশন দরকার হবে, বাট তেমন কোনো কঠিন বিজনেস না আমার মনে হয় টেকনিক্যালি দাঁড় করানোর জন্য। I forgot the company's name again. আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম, একটা কোম্পানি ছিল যেটা সাবস্ক্রিপশন মডেলে ট্রাই করছিল, হাইপ স্কাউট, ইয়েস, হাইপ স্কাউট এটা চেষ্টা করছিল, বাট আই থিঙ্ক এটা হয় নাই। এনিওয়েজ, ওইটা মানে সাবস্ক্রিপশন নিয়ে যেটা, আই থিঙ্ক দিস ইজ সামথিং আপনি ইন্টারেস্টেড হবেন। সো একটা এজেন্সি আছে, সো এজেন্সি মডেলে কি হয়, আপনি হায়ার করবেন এন্ড দেন আপনার একটা টিম থাকবে, এন্ড দেন কোনো মাসে আপনার কাজ নাও থাকতে পারে, বাট ইউ স্টিল হ্যাভ টু পে দেম একটা রিটেইনার, রাইট? সো ninjapromo.io এটা হচ্ছে একটা এজেন্সি যেখানে আপনি আওয়ারলি বেসিসে একটা এজেন্সি হায়ার করতে পারবেন। সো ওদের 3টা সাবস্ক্রিপশন মডেল আছে। সো আমি যদি একটু সার্ভিসেস যাই, আপনি যা যা করেন বেসিকলি ওইটাই ওরা করতেছে, বাট এটা হচ্ছে ইউ হায়ার দেম মান্থলি এন্ড দেন টাস্ক অ্যাসাইন করে দিতে পারে। সো ইন্ডাস্ট্রিজ, B2B, ফিনটেক সবকিছু। সো এখানে যদি প্রাইসিং এ আবার যাই, সো প্রাইসিং এ বেশ এক্সপেন্সিভ হ্যাঁ, না, $70 per না, hour, 80 আওয়ার্স মানে $70 per hour। তো এটা ডিপেন্ড করতেছে টাস্কের মধ্যে। সো আপনি এখানে দেখেন অনেকগুলো টাস্ক করাইতে পারবেন। সো এটা একটা আছে, এটার একটা অল্টারনেট ভার্সন আছে, ওটা আমি একটু পর বলতেছি, আপনি নেক্সট আইডিয়াটা বলেন, আমি নামটা আবার ভুলে গেছি। আই থিঙ্ক বাংলাদেশে এমন একটা কোম্পানি আসা উচিত যারা আমার ই কমার্স প্রোডাক্ট সেম ডে ডেলিভারি করবে 2-3 ঘন্টার মধ্যে। 2-3টা ট্রাক থাকবে, যে 2-3টা ট্রাক সারাদিন ঘুরতে থাকবে বিভিন্ন এলাকায়, হাবগুলোর সাথে কানেক্ট হইতেছে। 3-4টা বড় হাব থাকবে, মিরপুর হাব, গুলশান হাব, ধানমন্ডি হাব, ইত্যাদি ইত্যাদি। এই 3-4টা ট্রাক ওই হাবের চারিদিকের 30 কিলোমিটার রেডিয়াসে ঘুরতে থাকবে সারাদিন, প্রোডাক্ট ডেলিভারি করতে থাকবে। একটু পরপর হাবে আসবে, প্রোডাক্ট কালেক্ট করে হাবে জমা দিতে এবং হাব থেকে প্রোডাক্ট কালেক্ট করে নিয়ে যেতে। একটা প্রোডাক্ট, একটা ই কমার্স প্রোডাক্ট ঢাকার মতো একটা ছোট শহরে ডেলিভারি দিতে 2 দিন 3 দিন 4 দিন লাগে, এটা আমার মনে হয় না খুব এটা কিন্তু আপনার আছে ইন দ্য সেন্স যে নট টু দিস এক্সটেন্ট। আপনি যেটা বলছেন, একটা তো হচ্ছে পাঠাও পার্সেল করতে পারবেন, আর একটা হচ্ছে আপনি যদি ই কুরিয়ারে যান, ই কুরিয়ারে গিয়ে আপনি চাইলে 12টার আগে যদি কোনো পিক আপ দেন, ওটা সেম ডে ডেলিভারি করে দেওয়ার। নাইস। কত টাকা খরচ হয়? আই থিঙ্ক 150 টাকার মতো, 120-150।
পাঠাওয়েরও এই সেম প্রবলেম, পাঠাওয়েরও একটু এক্সপেন্সিভ। 150 টাকা ডেলিভারি ফি দেওয়াটা একটু কষ্টকর একজন মানুষের। সেম ডে ডেলিভারি শুড বি নর্মালাইজ। আমি যদি খাবার সেম ঘন্টায় নিয়ে আসতে পারি একটা রেস্টুরেন্ট থেকে, জিনিস কিন্তু সেম, তুমি যদি চিন্তা করো রেস্টুরেন্টের জায়গায় মনে করো একটা টি শার্টের দোকান, একটা মানুষ টি শার্টের অর্ডার দিছে, রেস্টুরেন্টে টি শার্টটা প্যাকেট করে একজনকে দিয়ে দিল, সে আধা ঘন্টার মধ্যে দিয়ে খাবারের মতো এই জিনিসটা আই থিঙ্ক করা সম্ভব। আমি ঠিক শিওর না কত বড় প্রবলেম, কত বড় ডিমান্ড আছে মানুষের সেম ডেতে প্রোডাক্টটা পাওয়ার জন্য, বাট এরকম একটা জিনিস থাকলে But আমার মনে হয় খারাপ হইতো জিনিসটা না। হচ্ছে ইভেন আপনি সেম ডে বলতেছেন, আমরা যখন কুরিয়ার কোম্পানি কিভাবে ওয়ার্ক করে একটু বলি। পার্সেলটা আপনি ধরেন অর্ডার প্লেস করলেন একটা পেজে, এটা যদি আপনি 4টার পর প্লেস করেন, তাহলে ওটা পরের দিন ওই কোম্পানিটা ডিসপ্যাচ করে, এর 2 দিন পর বেসিক্যালি আপনার হাতে আসে ঢাকার ভিতর, রাইট? তো আপনি যদি 11 তারিখ 4টা বাজে আপনি একটা অর্ডার দিলেন, ওইটা 12 তারিখ কুরিয়ার কোম্পানি ওই কোম্পানিটা থেকে নিবে, 13 তারিখ প্রবাবলি আপনি পাবেন, নাইলে 14 তারিখ আপনি পাবেন। সো এটা হচ্ছে প্রসেস, রাইট? আমরা কি করি, আমাদের রিটার্নস কিন্তু বাংলাদেশে একটা ম্যাসিভ প্রবলেম, বিকজ ক্যাশ অন ডেলিভারিতে সব। সো কাস্টমার কি করে, ধরেন 11 তারিখ অর্ডার দিল, 12 তারিখ ই কুরিয়ার পিক আপ করলো, 13 তারিখ ও পাবে, ও 13 তারিখ ফোন ধরে নেই, কোনো কারণে বিজি। আচ্ছা, 13 তারিখ ই কুরিয়ার ওকে পায় নাই, 14 তারিখ ও যাবে, 14 তারিখ ও ফোন ধরে নেই, 15 তারিখ গেছে, 15 তারিখ ও ফোন ধরে নেই, 3 দিন রাখে, এন্ড দেন কাস্টমার ফোন পিক আপ করে না দেখে অর্ডার রিটার্নস হয়। এন্ড এটা আপনি বুঝতে পারবেন যখন আপনার কাছে প্রোডাক্টের রিটার্ন আসে, রিজন তো লেখা থাকে, আপনি দেখতে পারবেন যে পলিটাই খোলা না, তার মানে কাস্টমার রিসিভই করে। So, আপনি সেম ডে ডেলিভারির কিন্তু একটা ইস্যু হচ্ছে বাংলাদেশে, তো আপনার ওখানে থাকতে হবে। আমরা যখন পাঠাও পার্সেল করি, অনেকে ফোন ধরেন, ও সরি ভাই গোসল করতে গেছিলাম, এখন রাইডার নিচে বসে আছে। তো অনেক চ্যালেঞ্জেসও আছে। তোমার আমাদের ই কমার্স সিনের, এফ কমার্স সিনের বেশিরভাগ প্রবলেমই, সেলার এন্ডের বেশিরভাগ প্রবলেমই সলভ হয়ে যেত যদি ক্যাশ অন ডেলিভারিটা না থাকতো। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি খুব বড় একটা সমস্যা, এভাবে অনেক worst ইন্টারন্যাশনালি thing বিজনেস চলে না। সো ক্যাশ অন ডেলিভারি যে ট্রাস্ট ইস্যুর কারণে যে ক্যাশ অন ডেলিভারি মডেলটা বাংলাদেশ ইন্ডিয়ায় চলে, এই প্রবলেমটা ই কমার্স এফ কমার্স কোম্পানিকে বড় হইতে অনেক বেশি আটকায় ফেলে। এটা নিয়ে অবশ্যই শ্রমিক আইসারের কিছু করা উচিত। হ্যাঁ, ডেফিনেটলি। সো আমরা যেটা করি এখন, আমরা ক্যাম্পেইনস করি, ক্যাশব্যাক ক্যাম্পেইনস বিকাশের মাধ্যমে। সো ওদেরকে ইনসেন্টিভাইজ করে দিই, আমরা যখন জানি যে টাকাটা আমরা পেয়ে যাচ্ছি, তার মানে উনি প্রোডাক্টটা নিবে। সো এই জিনিসটা আমরা এখন করতেছি, এন্ড ইটস বিন ওয়ার্ক। নাইস। ওকে, যেহেতু আমরা ই কমার্স এফ কমার্স নিয়ে কথাবার্তা বলতেছি, আমি আজকেই লিঙ্কডিনে একটা পোস্ট লিখছি, প্লাস স্ট্যাটাস স্টোরিও দিছি সম্ভবত, যে আই থিঙ্ক এমন একটা, সো ফার্স্ট স্টোরি বলি, আমাদের ফাড়িঘরের থেকে কিছু প্রোডাক্ট চলতেছে, প্রোডাক্টের ক্যাম্পেইন চলতেছে, কিছু প্রোডাক্ট লঞ্চ হয়েছে, সেই সব প্রোডাক্টের অ্যাড চলতেছে। সমস্যা যেটা হয়েছে সেটা হলো, একজন মানুষ যখন সে অ্যাডের কোন একটা অ্যাড দেখে মেসেজ পাঠায় কোন একটা পেজে একটা প্রোডাক্ট কেনার জন্য, ওই টাইমটায় সে সবচেয়ে আগ্রহী প্রোডাক্টটা কিনতে। যত সময় যায় তার থেকে তত তার আগ্রহ কমতে থাকে, এবং তার ব্রেনের রেশনাল পার্ট আস্তে আস্তে বুঝায় যে এটা না হইলে হয়, বা এটা দরকার কি, বা এটা দাম, বিভিন্ন ধরনের অবজেকশন আস্তে আস্তে তার মাথায় আসা শুরু হয়। এই মানুষটাকে এবং এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো, বেশিরভাগ ফেসবুক পেজের কাস্টমার সাপোর্ট এনাফ সেলসই না হওয়ার কারণে তারা মানুষকে কনভার্ট করতে পারে না। তারা ইনফরমেশন দিতে পারে, বাট তারা কনভার্ট করতে পারে না। সো একজন মানুষ যখন একটা পেজে যে বলে যে ভাই এই টি শার্টটা কি আছে, তখন যদি আপনার উত্তর হয় আছে, এটা নট এনাফ। আপনি আছে বলে চলে গেলেন, এটা এনাফ না। আপনার কাজ হইলো তাকে, তার মাথার মধ্যে একটা ইচ্ছা আসছে, সেই ইচ্ছাটা আপনার সাথে মিলায় তার ওই কাস্টমারটাকে ক্লোজ করে পুরা সেলটা শেষ করে তার বাসার ঠিকানা টুকানা নিয়ে টাকা টুকা নিয়ে তার বাসায় পাঠায় দেওয়া পর্যন্ত হলো আপনার কাজ। তো এই সেলসের জিনিসটা একটা বড় প্রবলেম, এবং এই প্রবলেমটা আমরা আমাদের এন্ডেও দেখতেছি যে মানুষজন মেসেজ পাঠাচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, 3-4 দিন চলে যাচ্ছে বা 2 দিন চলে যাচ্ছে, রেসপন্স আসতেছে না, বা আসলেও খুব ভালো রেসপন্স আসতেছে না, যে কারণে কাস্টমার, আমার কাছে যদি এরকম রেসপন্স আসতো আমি হয়তো আগ্রহী হইতাম না কথাবার্তা বলতে। সেম প্রবলেম আমাদের প্যাসিভ জার্নালের কাস্টমার সাপোর্টে আমি দেখছি, যে অনেক সময় যখন আমরা কাস্টমার সাপোর্টে মানুষজন নিছি, রেসপন্সটা দেখলেই আর অত ইন্টারাক্ট করতে ইচ্ছা করে না। সো এটা যদি প্রবলেম হয়, সলিউশন হিসেবে আমি যেটা প্রপোজ করছি, যে একটা বিপিও এজেন্সি থাকবে, যাদের কাজ হবে অনেকটা ইনফোসিস ফর বাংলাদেশ এরকম একটা, যার কাজ হবে সে এফ কমার্স স্পেশালাইজড। সো
আমি অ্যাজ আ বিপিও এজেন্সি ওনার আমি আমিনকে যা বলবো যে ভাই আপনার ফেসবুক পেজ আছে, খুব ভালো কথা, আপনি আপনার মতো করে বিজনেস চালান। আমার টিম আপনার কাছে যখনই কোনো কমেন্ট আসবে আপনার কোনো পোস্টে, সেই কমেন্টের লোকটাকে একটা মেসেজ দিবে। যখনই কোনো মেসেজ আসবে আপনার পেজে, সেই মেসেজের সাথে সাথে রিপ্লাই দিবে, এবং মেসেজের রিপ্লাই দিয়ে এবং কমেন্টের রিপ্লাই দিয়ে আমাদের কাজ হবে ওই মানুষটাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কেনানোর জন্য। যদি মেসেজ দিতে দিতে এক পর্যায়ে মনে হয় যে না, ওনারা আমি বুঝাতে পারতেছি না, একটা জুম কল হলে ভালো হয়, তাহলে আমরাই ওনাকে একটা জুম লিঙ্ক দিব, দিয়ে বলবো যে ভাই আপনি জুম কলটা আসেন, আমি আপনাকে টি শার্টটা ধরে দেখাই। অথবা যদি ফোন কলে কাজ হয়ে যায় তাহলে আমি ওনাকে ফোন দিব। পুরা সেল সাইকেলটা ক্লোজ করার কাজ আমার। তার বদলে আপনি আমাকে আপনার প্রত্যেক কনভার্সনের 18% দিবেন কথার কথা, বা 13% দিবেন কথার কথা। যদি সেল না হয় তাহলে আপনার আমাকে কোনো টাকা দিতে হবে না, কারণ তার মানে আমি ক্লোজ করতে পারিনি। এটা হবে আমার পিচ। এবং আমি একটা টিম বানাবো, যে টিমটা বিপিও এজেন্সি মডেল, যেটা 24 ঘন্টাই থাকবে, 8 ঘন্টার শিফটে কাজ হবে, 8 ঘন্টা করে কাস্টমার সার্ভিসের মতো টিমটা রান করতে থাকবে। মানুষ নিব, মানুষদেরকে সেলসে ট্রেন করব, অথবা সেলসে অলরেডি ভালো পারি এরকম মানুষদের নিব, সেলস এক্সপার্ট হায়ার করবো। বেসিক্যালি একটা বিপিও এজেন্সি দাঁড় করাবো, বাট ম্যাকডোনাল্ডস এর জন্য কল না ধরে আমার কাজ হবে বিভিন্ন ফেসবুক পেজের কাস্টমার সাপোর্ট হিসেবে কাজ করে ওই ফেসবুক পেজের অডিয়েন্সকে কনভার্ট করা কাস্টমার। এটা হলো বিজনেস আইডিয়া। ওকে, টু থিংস। ফার্স্ট অফ অল, আমি এই প্রবলেমটা ফেস করছি, সো এটার আমার ইজিয়েস্ট সলিউশন হচ্ছে কমিশন দেয়া উইথ কনভার্সন। সো যেটা হয়তো আমরা এটা এখন দিতে পারছি না ওয়েবসাইটে ইসের কারণে, বাট বেসিক্যালি যে অর্ডার প্লেস করে ওর আইডিতে ও কয়টা অর্ডার প্লেস করছে, কত টাকার অর্ডার প্লেস করছে, এটা চলে আসে। এরপর আমরা ওইটা 1% ওই কমিউনিটি ম্যানেজারটাকে দিয়ে দিতাম। আগে যে মোটিভটা ছিল যে আচ্ছা আমার তো 5টায় শিফট শেষ, 6টা বাজে যে আসবে ও রিপ্লাই দিবে, এখনো 5টার মধ্যে যতগুলো অর্ডার কনভার্ট করতে পারে ও করছে, বিকজ ও মাস শেষে ওইটার কমিশন পাচ্ছে। এটা একটা মডেল। আপনি যেটা বললেন, বেসিক্যালি ধরেন এখন আমি যেটা নিয়ে এখন কাজ করছি, আমার কল সেন্টার একটা লাগবে যেটা আমার এইসব কাজ করবে, বেসিক্যালি আপনি যেটা বললেন। সো ই কুরিয়ারে একটা অপশন আছে where you can train their call center এর লোকজন and then they will work for you. আমি কখনো ট্রাই করিনি, আমি ডিটেলসও জানি না, বাট ওটা নিয়ে আমি কাজ করছি। সো আপনি যেটা বললেন কনভার্ট করাটা একটু ইস্যুটা হচ্ছে, ধরেন এক একটা বিজনেস মডেল এত ডিফারেন্ট যে আপনার ওদেরকে ট্রেন করে 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 এটা কনভার্ট করতে, আপনার প্যাসিভ জার্নালের মডেলটা বুঝাইতে তো আপনার অনেক কষ্ট হবে, বিকজ ইচ কোর্স এটা আপনি যে প্যাশনেটলি করবেন এটা আরেকজন করবে না। সো ইটস ডিফিকাল্ট, বাট ইটস ডেফিনেটলি পসিবল, বিকজ আমার এন্ডে কোনো খরচ নাই, কনভার্ট হইলে আমি টাকা পাবো। আই থিঙ্ক এরকম বিজনেস যদি কেউ দাঁড় করায়, কাস্টমার পাইতে তেমন সমস্যা হবে না, কোয়ালিটি লেবার ফোর্স পাইতে সমস্যা হবে। এরকম মানুষ পেতে সমস্যা হবে যে প্রপারলি কনভার্টস করতে পারে মানুষজনের সাথে। বাট অ্যাজ আ বিজনেস আপনার সাইন আপস পেতে সব বিজনেসই আগ্রহী হবে, কারণ তাদের আসলে কোনো লস নাই। আমরা আই থিংক নেক্সট এপিসোডে লেবার মানে এমপ্লয়ি নিয়ে, হায়ারিং নিয়ে আমরা কথা বলবো, বিকজ অনেক দেখতেছি যে নীল একটা পোস্ট দিল, সবাই বলতেছে যে এমপ্লয় পাওয়া ডিফিকাল্ট। সো আই থিংক উই ক্যান টক অ্যাবাউট দিস অন দ্য নেক্সট পডকাস্ট, রাইট? ইয়া, আমার কাছে আরেকটা খুব ইন্টারেস্টিং আইডিয়া ছিল একটা স্কুলের বিষয়ে। আমি কি তোমাকে কুইকলি বলতে পারি? বলবেন কুইকলি না, তুমি একটা স্কুল আছে বাংলাদেশে, যে স্কুলটার নাম হইল, তোকে দেখাই একটু, ওয়েবসাইট একটু ওল্ড স্কুল, বাট হয়তো স্কুলের ওয়েবসাইট এরকমই হয়। এই কোম্পানিটার নাম হলো AMS একাডেমি। AMS স্ট্যান্ডস ফর আর্টস, ম্যাথস, সায়েন্স। এইটা একটা স্কুল, এটা একটা প্রপার স্কুল, এবং এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, কেমব্রিজ কারিকুলামে চলে, বাংলাদেশি স্কুল। এটার ইউএসপিটা হইল এটা একটা পুরোপুরি অনলাইন স্কুল, এটার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নাই কোথাও, পুরো সব ক্লাস অনলাইনে হয়, এবং এটার কোনো আর কি মানে নাই, পুরো ভার্চুয়াল স্কুল, বাট বাংলাদেশি স্কুল। এটা থেকে গ্র্যাজুয়েটও বের হয়, নতুন 1-2 বছর হয়েছে, বাট অলরেডি ওরা গ্র্যাজুয়েট বের করা শুরু করছে। সো ও লেভেলস দিচ্ছে ওখান থেকে মানুষজন পড়ে। সো আপনারা যারা আগ্রহী তারা, এনারা হলো ফাউন্ডার, আমি চিনি কারণ শার্ক ট্যাঙ্কে আসছিল। ক্লাস আপনারা দেখতে পারেন যে ক্লাস লেভেল 2 এর ক্লাস কেমন হয়, লেভেল 1 এর ক্লাস কেমন হয়। ওদের বিজনেস মডেলটা খুবই সিম্পল। ওরা কেমব্রিজ এডুকেশন স্টাইলে বেসিক্যালি টিচার ট্রেন করে, বা অলরেডি ট্রেন টিচার হায়ার করে, এন্ড দেন তারপরে 15 জনের একটা করে জুম বানায়, শিডিউল একটা রুটিনের মতো দেওয়া থাকে। আমাদের স্কুলে যেরকম ছিল যে বিকাল 4টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনাদের ক্লাস, এতক্ষণ বাংলা এতক্ষণ ইংলিশ, এবং এভাবে ওরা ক্লাস নেয় জুমে, এবং পুরো জিনিস অনলাইনে হয়, বেশ কুল। সো আইডিয়াটা হইলো, আমার ধারণা, আমার মনে হয় এরকম একটা বাংলা স্কুল থাকা উচিত। এটা তো ইংলিশ মিডিয়াম, কেমব্রিজ কারিকুলাম ফলো করতেছে, এনসিটিবি কারিকুলাম ফলো করে বাংলাদেশি একটা বাংলায় এরকম জিনিস করতেছে পুরোপুরি ভার্চুয়ালি। এরকম একটা স্কুল থাকা উচিত বলে আমার মনে হয়। জাগো তো এটাই করে রে। জাগো কি এখনো অপারেশনাল?
হ্যাঁ, জাগো তো জাগো অবশ্যই। তো বেসিক্যালি আমি যতদূর জানতাম যে সুবিধা বঞ্চিত মানুষজনদের জন্য হ্যাঁ, হ্যাঁ, আহ, ওটার ওটা কাজ জন্যই, করবো। ওটার জন্য। হ্যাঁ, বাট বাট আমি 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 ওই অ্যাঙ্গেলে বলতেছি না, আমি বলতেছি যে একদম মানে আপনি সমাজের টপ প্রিভিলেজড ক্লাস মানুষজনদের জন্য কারিকুলাম সাজাবেন এবং সেই কারিকুলামের আন্ডারে আপনি এনসিটিভিও পড়াবেন, প্লাস আপনি অ্যাডিশনাল জিনিসপত্র ঢুকাবেন। যেমন আপনার যদি মনে হয় যে 10 না, মিনিট স্কুল আর কি, 10 মিনিট স্কুল। টেনর স্কুল ইজ নট আ স্কুল, টেনর স্কুল তো আসলে কোর্স ব্যাচে, এটা ইজ আ প্রপার স্কুল অল্টারনেটিভ। আমি যদি আপনার এই অনলাইন স্কুলে যাই তাহলে আমার আর হলিক্রসে যাইতে হবে না, বা তাহলে আমি আমি আপনার এই অনলাইন স্কুলে পড়েই এসএসসি দিব, তারপরে আমি এইচএসসি দিব। দিন শেষে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ অনলাইনে পড়তেছে মেজর পরীক্ষাগুলোর আগে। তো তার যখন এসএসসি দিতে হচ্ছে তার আগে সে অনলাইনে কোচিং করে, এখন ইন্টার যখন দেয় তারা অনলাইনে কোচিং করে, ভর্তি পরীক্ষা যখন দেয় তার আগে বিশাল অনলাইনে কোচিং হয়। এখন প্রত্যেক ভর্তি পরীক্ষার আলাদা আলাদা, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বিশাল কিছু কোম্পানি আছে যারা অনলাইনে পড়ায়, বুয়েটের জন্য বিশাল কিছু কোম্পানি আছে, ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল কিছু কোম্পানি আছে। তো অনলাইনে অনেক মানুষ অলরেডি শিফট করে গেছে। সো খামাখা মেইন স্কুলটা অফলাইনে রেখে কি লাভ, যখন আমি মেইন পরীক্ষা টরীক্ষার আগে আসলে অনলাইনে পরীক্ষা দিচ্ছি। মেইন স্কুল আমরা কয়েকটা অনলাইনে নিয়ে যাই, এটা হলো গিয়ে আইডিয়া। চিপার হবে, বাট আই থিঙ্ক মেইন প্রবলেম হচ্ছে যে তারপর যখন বাচ্চা বড় বড় হবে, ও পিপল স্কিলটা থাকবে না আর কি, যে ও পিপল কথা স্কিল কি কেমনে আসলেও বলতো। দরকার আমাদের ভবিষ্যতের পৃথিবীতে? আই হাইলি ডাউট পিপল স্কিল আসলে, আমার মনে হয় না, মানে এমন না যে মাস্ট হবে, অনেকেই রুমে বসে আপনি মানে অনলাইন স্কুলেও আপনি ইভেন্ট করতে পারেন, 15 দিন পর পর কোথাও নিয়ে যাওয়া হবে, সেগুলো করা সম্ভব। হয়তো ভার্চুয়ালি, যে কি জানি ওটা ফেসবুকের, ওটার নাম কি, কি রে ভাই, আমার কিচ্ছু মনে থাকতেছে না কেন, ভার্চুয়াল যেটা ফেসবুকের, হ্যাঁ, অকুলাস। অকুলাস দিয়ে আপনি একটা ইউ ক্যান গো অন এ ট্রিপ। হ্যাঁ, সো 100%। সো এখন আমরা দেখতেছি বড় লোকরা নিজেদের স্কুল বানাচ্ছে। সো ইলন মাস্ক নিজের স্কুল বানাইছে, জেফ বেজোস নিজের স্কুল বানাইছে, রোলিং স্কুল ইলন মাস্ক, এটা কোনো ক্লাস নাই, যে কোনো সময় যে কেউ যে কোনো সময়, অনেকটা যে জুজিৎসু শিকার মতো, যে কোনো সময় যে কেউ জয়েন করে ওখান থেকে শুরু করতে পারে। তো ওই স্টাইলের স্কুল হচ্ছে বাংলাদেশে কিছু ইনোভেটিভ স্কুল শুরু হওয়া উচিত এখন। এটা হলো কি আমার শেষ For আইডিয়া। sure. I think that's something easy. One time recording করে লাইভে একটা ইনস্ট্রাক্টর রেখে করা should be ইভেন টানা লাইভ করাইলেও খরচ অনেক কম, কারণ লেবার কস্ট কম, ইনফ্রাস্ট্রাকচার কষ্ট কম, ফিক্সড অ্যাসেটের খরচ কম, গ্রামে I গঞ্জে think পর্যন্ত স্কুল ইন্টারনেট। এটাই করতেছে এখন, লাইভ ক্লাস সেল করতেছে আমি যতটুকু জানি। 10 মিনিট স্কুল তো কোর্স ব্যাচে, 10 মিনিট স্কুল কি না, এনসিটিভির বই পড়ায় স্কুল? আচ্ছা, আপনারা যারা কমেন্টে জানেন আমাকে জানেন, আমি 10 মিনিট জানি স্কুল না, অনেকদিন আমার দেখি না, দরকার হয় না, বাট আমি আমরা যতটুকু স্কুলে পড়ি না। ব্যাচ বিক্রি করে করে আই থিঙ্ক এখন হ্যাঁ, আমি যতদূর, আমি লাস্ট যখন 10 মিনিট স্কুল দেখছি তখন আমি জানতাম যে ওরা বিভিন্ন কোর্স বানায়। ক্লাস 5 এর জন্য কোর্স, ক্লাস 6 এর জন্য, ওরা স্কুল না। বাট হইতে পারে, আপনারা যারা পড়েন তারা আমাদের স্কুল না, কমেন্টে স্কুল জানেন। হবে না, বাট ওই তো আপনি বলতেছেন প্রপার এভরিডে 8টা বাজে বা 10টা হ্যাঁ, বাজে লাইভ, একটা মানুষ ঠিক করবে যে আমি কি এখন মেক সেন্স। নটর ডেমে পড়তে যাব নাকি আমি এখন এই অনলাইন স্কুলটায় জয়েন করব, এটা হবে তার ডিসিশন। ওকে, আই ওকে, থিঙ্ক সাউন্ড ঠিক আছে। গুড। হ্যাঁ, ফান কনভারসেশন ইয়েস, আজকে। আপনারা bye. যদি চান আমরা এরকম একটা বিজনেস আইডিয়া পডকাস্ট করি তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। টাটা।